হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্পাইক স্টোরি শো। স্পাইক স্টোরি শো নিয়ে আবার হাজির হলাম। এবং স্পাইক স্টোরি শো এর যে যথারীতি আমরা সবসময় যেটা বলে থাকি যে এই শো এর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে সেই সকল বিষয়বস্তুর সাথে পরিচয় করে দেওয়া এবং সেই সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যা আপনাদের জীবনে এগিয়ে যাওয়ার পথকে আরো একটু হেল্প করবে এবং আপনাদেরকে ইন্সপায়ার করবে, আপনাদের পার্সোনাল ডেভেলপমেন্টে অনেক বেশি হেল্প করবে। সো থ্যাংক ইউ সো মাচ। আবার আমাদের সাথে যারা জয়েন করছেন এবং জয়েন করতে থাকুন, আমরা কিছুটা সময় নিব। অবশ্যই আপনারা জয়েন করুন এবং প্রথমেই বলে রাখছি, কে কোথা থেকে জয়েন করছেন আমাদেরকে কাইন্ডলি একটু জানান। আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা নির্ধারিত করেছি আপনাদের সাথে কথা বলার জন্য, সেটা হচ্ছে হাউ টু গ্রো আওয়ার ইমোশনাল ইন্টেলিজেন্স। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। একটু হয়তো সিরিয়াস হবে বিষয়টা, তবে আমাদের যে কোয়েশ্চেন গুলো আসবে আমরা আশা করছি, এবং আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো, বর্তমান সময়ে যে কোয়ারেন্টাইন টাইমটা আমরা পার করছি, কঠিন একটা সময় পার করছি সবাই মিলে। এই কঠিন সময়ে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা কিভাবে আরো একটু গ্রো করতে পারে, আমাদের ইমোশনালি আমরা কিভাবে আরো একটু কন্ট্রোলড হতে পারি, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যথারীতি স্পাইক স্টোরি শোতে শুধু আমি একা কথা বলি না। স্পাইক স্টোরি শোতে আমাদের গেস্ট থাকেন, আমাদের এক্সপার্টরা থাকেন। আজকে আমার সাথে, যেহেতু আমরা ভিডিওতে আমরা শেয়ার করেছি অলরেডি আমাদের ইভেন্টে, যে আমাদের সাথে আজকে দুইজন চমৎকার মানুষ থাকবেন। এবং দুইজন থাকছেন, একজন হচ্ছে মোহাম্মদ সোহান হায়দার, ইজ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। সে হচ্ছে স্মার্টিফায়ার একাডেমি নামে একটা অর্গানাইজেশন, সে সিইও হিসেবে আছে। এছাড়া হি ইজ এ মেটা লার্নিং স্কিল ট্রেনার, এনএলপি লাইসেন্স প্র্যাকটিশনার, এবং সে একজন প্রোডাক্টিভিটি ইনথুজিয়াস্ট। সো সোহান হায়দার জয়েন করছে আমাদের সাথে। এছাড়া আমাদের সাথে জয়েন করছে এস এম আরিফুজ্জামান। এস এম আরিফুজ্জামান, হি ইজ এ অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য স্কুল অফ বিজনেস ইন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমি যদি ওনার পরিচয়টা আরেকটু ডিটেলে জানাই, হি ইজ এ সিজনড educator, a great mentor, a corporate trainer with almost 15 years of experience providing outstanding knowledge on product for many students, manager, and employees. He has been in a teaching field since 2004, এবং উনার অনেকগুলো ইম্পর্টেন্ট ট্রেনিং উনি নিয়ে থাকেন। যে ট্রেনিং গুলো আমি মেনশন করা যায় সেগুলো হচ্ছে লিডারশিপ, কোচিং এন্ড মেন্টরিং, টিম ওয়ার্ক, প্রেজেন্টেশন স্কিল, ক্যারিয়ার কাউন্সিলিং, বুটস্ট্র্যাপ ফাইন্যান্সিং অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স। সো আমি দুজনকেই ওয়েলকাম করতে চাই আমাদের স্টুডিওতে। হ্যালো মিস্টার আরিফ ভাইয়া, আসসালামু আলাইকুম। সোহান হায়দার, আসসালামু আলাইকুম। Thanks for having me. It's a wonderful platform, Spike Story, and feeling honored to be here. Thank you so much. It's been pleasure. So আমি সবাইকে আমি ইনভাইট করব যারা একটু আমাদেরকে লাইভ কমেন্টে একটু কাইন্ডলি জানাচ্ছেন, অনেকেই জানাচ্ছেন, যারা জয়েন করছেন আমি তাদেরকে একটু থ্যাংক ইউ জানাই। জিসান ফেরদৌস ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। আঞ্জুমান আরা ম্যারি, আঞ্জুমান আরা ম্যারি ঢাকা থেকে বলছেন। নিশি আছেন। এছাড়া আমাদের সাথে জয়েন করেছেন ফারিদা তুন্নুর, আরিফুল ইসলাম চিটাগং থেকে জয়েন করেছেন, মিস্টার তুহিন জয়েন করেছেন। নট গেটিং সাউন্ড, আমরা একটু চেক করে দেখবো সাউন্ডটা, হয়তো আমরা উনি ক্লিয়ারলি পাচ্ছেন না, বাট আই গেস সবাই পাচ্ছেন। আমরা মনে হয় সাউন্ডের তেমন কোনো প্রবলেম ফেস করছি না। যদি কেউ করে থাকেন আমাদেরকে জানাবেন। মাহি জয়েন করেছেন চট্টগ্রাম থেকে। হ্যালো মাহি। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই জয়েন করতে থাকুন এবং কাইন্ডলি, যেহেতু আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো এবং আমরা এই বিষয়ে চমৎকার চমৎকার কোয়েশ্চেন আশা করছি, তো কাইন্ডলি প্লিজ আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো জানাবেন এবং আমরা আমাদের টপিকটা শুরু করতে যাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে চমৎকার দুজন গেস্টকে আসলে এই বিষয়ের জন্য পেয়েছি এবং আমরা দুইজনকে আবার থ্যাংক ইউ জানাচ্ছি। আমি একটা ওপেন কোয়েশ্চেন, যেহেতু ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথা বলছি, এই বিষয়টা নিয়ে আমরা প্রথমেই কোশ্চেন, একদম বেসিক থেকে আমি কোশ্চেন করতে চাই যে হোয়াট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। কাইন্ডলি আমাদেরকে যদি একটু ছোট করে আমি দুজনের কাছ থেকেই নেই। আরিফ ভাই, আপনার কাছ থেকে যদি আমরা শুরু করি। ওকে, ধন্যবাদ। আসলে হয় কি, আমরা হিউম্যান বিং, আমরা কিন্তু একটা আসলে মানে আলাদা একটা মানে প্রাণী। আমি যদি বলি যে অন্য প্রাণীর সাথে আমাদের বড় একটা সমস্যা হচ্ছে যে আমাদের ইমোশনটা আছে এবং এটা কিন্তু প্রচন্ড এক্সপোজড হয়।
মানে অন্যদের সাথে তুলনা করলে। এবং আমাদের যে ব্রেনের যে স্ট্রাকচারটা আছে সেখানে নিওকর্টেক্স, যেটা হচ্ছে আমাদের বলছি যে একেবারে আউটসাইড যে ব্রেনটা, তার আগেরটা হচ্ছে লিম্বিক ব্রেন। সো লিম্বিক ব্রেন হচ্ছে ইমোশনের জায়গা, আর নিওকর্টেক্স ব্রেনটা হচ্ছে সেখানে হচ্ছে আমরা বলছি যে মানে আপনার লজিক যে কাজ করে। সো ইমোশনাল জি। ইন্টেলিজেন্স এটা হচ্ছে যে আমরা যখন লাইফে কাজ করি তখন আমরা অনেক ধরনের ঘটনা আমাদের লাইফে ঘটে, এবং এই ঘটনার কারণে হাউ উই আর রেসপন্ডিং টু দ্যাট, দ্যাট ইজ বেসিক্যালি দ্য হুম। ইমোশনাল ইন্টেলিজেন্স। তো আমরা যদি বেশি রিয়াক্ট করি, রিয়াক্টিভ মানে হচ্ছে আমরা ধরে নেওয়া হয় যে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটু অভাব আছে। আর আমরা যদি রেসপন্ড করি তাহলে আমরা বোঝাচ্ছি যে তার ইমোশনাল ইন্টেলিজেন্সটা বেশি আছে। সো রেসপন্ডিং appropriately or positively to different situation in your life, that is basically in my opinion the emotional intelligence. থ্যাংক ইউ সো মাচ। সোহান হায়দার, কিছু যদি জয়েন করতে চাও এই বিষয়ে। থ্যাংক ইউ ফারাবি। প্রথমে বলতে চাই আমরা স্মার্টিফায়ার একাডেমি থেকে অত্যন্ত আনন্দিত স্পাইক স্টোরির সাথে, স্পাইক স্টোরি শোতে কোলাবোরেট করতে পেরে। আমাদের ওয়াইপিএস প্রোগ্রামেও আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে একটা কন্ডাক্ট করব, একটা ট্রেনিং, যেখানে আরিফ ভাইয়াও থাকবেন। সো ওখানেও আমরা আলোচনা করব। সো ইমোশনাল ইন্টেলিজেন্স টার্মটা ফারাবি আমার জন্য নতুন। আরিফ ভাইয়া একজন এক্সপার্ট, উনি আরো আগে থেকে এটা নিয়ে স্টাডি করছেন। আমার জন্য এটা গত 3 বছর আগে থেকে একটা বিষয়। যখন আমি ট্র্যাভিস ব্র্যাডবেরির একটা বই সম্পর্কে জানতে পারলাম, ইমোশনাল ইন্টেলিজেন্স 2.0, এবং একই সাথে ড্যানিয়েল গোল্ডম্যানেরও একটা বই আছে ইমোশনাল ইন্টেলিজেন্স নামে। তো এই দুটা বই সম্পর্কে একটু জানলাম, এবং আমার হয়তো আজকে যারা আমাদের এখানে দর্শক আছেন তারা আমার সাথে রিলেট করতে পারবেন যে আমার প্রেজেন্টেশনের একটু ফোবিয়া ছিল। আমি যখন আমার সাথে এক্সপার্টরা আছেন কিংবা কোনো কোম্পানির হয়তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা এমডি বা সিইও কেউ আছেন, আমি ইন্টিমিডেটেড ফিল করতাম। এবং ছোটবেলা থেকেই দেখা যেত যে শিক্ষকদের থেকে আমার একটু ভয় কাজ করতো। যখনই আমি সিনিয়র জুনিয়র বা র্যাঙ্কিং এর একটা চ্যালেঞ্জ ফেস করতাম, তখন মাঝে মাঝে আমি একটু জড়তা ফিল করতাম, যে কারণে আমরা পরবর্তীতে ফারাবি আমরা এনএলপিও করে এসেছিলাম মালয়েশিয়া থেকে। সো আমি যেটা বুঝতে পারলাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা আমার মধ্যে একটু কম আছে, এটাকে আমার গ্রো করতে হবে, এবং এটার জন্য কি কি বিষয় জানা দরকার। তো তখন থেকে স্টাডি করা। এখন যদি আমি একটু ব্যাখ্যায় আসি, আমি যেভাবে বুঝি, আরিফ ভাইয়া খুবই সুন্দরভাবে সায়েন্টিফিক ওয়েতে বুঝালেন। তো ওটার সাথে আমি যেটা অ্যাড করতে পারি যে নিজের আবেগটাকে অ্যাওয়ারনেসটাতে বুঝতে পারা, অ্যাওয়ারনেস স্টেজে, যে আমি কোন আবেগটা এই মুহূর্তে ফিল করছি, আমার ইমোশনটা কি, আমি যে মানুষটার সাথে কাজ করছি তার আবেগটা কোথায় আছে, এটা সেন্স করতে পারা। সো ইনপুট এবং আউটপুট দুইটা জিনিসই বুঝতে পারা ইন্টারনাল এক্সটার্নাল সিচুয়েশনে, এবং একই সাথে তার আবেগটাকে আমি কি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি কিনা। সো যারা কর্পোরেটের টপ বসেস বা যারা অনেক লিডারশিপ পজিশনে থাকেন, যে কোনো কোম্পানিতে হতে পারে, সরকারি কোম্পানিতেও হতে পারে, তো তাদের ওই আবেগিক যেই বুদ্ধিমত্তা এটা অনেক বেশি থাকেন। এবং দেখা গেছে যে আইকিউ কে আমরা অনেক ভ্যালু করি, কিন্তু এখন ইকিউ, যেটা ইমোশনাল ইন্টেলিজেন্স কে জাজ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটার গুরুত্ব অনেক বেশি। এবং অনেক ক্ষেত্রেই হয়তো ওই মানুষটা গোল্ডেন জিপিএ 5 নিয়ে আসেননি, কিন্তু তার যেই এবিলিটি, তার যেই ইমোশনাল ইন্টেলিজেন্সটা, এটা ব্যবহার করে উনি দিনের পর দিন আরো বেটার রেজাল্টস নিয়ে আসতে পারেন। সো আমি এতটুকুই অ্যাড করি। থ্যাংক ইউ সো মাচ। খুবই ইম্পর্টেন্ট দুটা পার্সপেক্টিভ আমরা পেলাম। সো আমি যদি একটু কমন গ্রাউন্ডে আসি, সেক্ষেত্রে সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্সের মূল ভিত্তিটা সেটা হচ্ছে নিজের ইমোশনকে বা মানসিক অবস্থানকে নিয়ন্ত্রণ করতে জানা এবং প্রপারলি সেটা ইউজ করতে জানা। এবং অন্যদেরটাও আমি একটু অ্যাড করব, নিজেরটা জানা এবং অন্যদেরটাকেও কন্ট্রোল করতে পারা। রাইট, অ্যাবসলিউটলি তাই। আমি একটু মনে হয় সোহানের সাথে একটু অ্যাড করবো। আই ফরগেট টু ইনফর্ম ইউ দ্যাট যারা দেখছেন সবাই, আমরা শুধুমাত্র স্পাইক স্টোরি শোটা, আজকের শোটা শুধুমাত্র স্পাইক স্টোরি থেকেই যাচ্ছে না, এটা স্মার্টিফায়ার একাডেমির অফিসিয়াল পেজ থেকেও আমরা দেখতে পাচ্ছি। সো স্মার্টিফায়ার একাডেমি থেকে যারা দেখছেন আজকের শোটি, তাদেরকে জানাচ্ছি সালাম এবং হ্যালো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে জয়েন করার জন্য। এবং কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ অফিসিয়াল যে গ্রুপটা থেকে আমরা শেয়ার করছি এটা। ভেরি গুড টু নো, থ্যাংক ইউ সো মাচ ভাই টু ইনফর্ম। এবং সব জায়গা থেকে যারা জয়েন করছেন, আমাদেরকে দেখছেন, এবং অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গা থেকে জয়েন করছেন, আপনাদেরকে দেখে অনেকে অনেক হ্যাপি হচ্ছে যে আজকের শোতে আপনারা জয়েন করেছেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটু ভেতরের দিকে যাই ভাইয়া, যেহেতু আমাদের মূল যে বিষয়টা আজকে আমরা কথা বলছি, যে আমরা সবাই খুব একটা টাফ সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছি, যে সিচুয়েশনটার কথা কেউ কখনো কল্পনাও করেনি। হয়তো আমাদের মানে আমরা কোনো ধরনের রিস্কের মধ্যেও হয়তো এই সিচুয়েশনটা আমরা রাখিনি। তো এখন আসলে আমাদের মানসিকতার বেশ কনফ্লিক্ট হচ্ছে। আমরা যে চিন্তা ভাবনাগুলো করছিলাম গত 1-2 মাস আগেই, হয়তো বছরটাও আমরা যেই ধরনের
সিচুয়েশনে শুরু করেছিলাম, আমরা যেই চিন্তা ভাবনাগুলো করেছিলাম সারা বছর কিভাবে কাটাবো, 5 বছর 10 বছর কিভাবে কাটাবো, রিলেশনশিপ গুলো যেভাবে মেনটেন করব, এখন কোনোটাই আমাদের আবার রিথিঙ্ক করতে হচ্ছে অনেক কিছুই। সো ইমোশনালি আমরা অনেক কনফ্লিক্টেড একটা সিচুয়েশনে আছি। আমরা একটু জানি যে এই সিচুয়েশনে অ্যাজ এ এক্সপার্ট, আমি আরিফ ভাইয়াকে একটু জিজ্ঞাসা করতে চাই, অ্যাজ এ এক্সপার্ট আপনি যদি একটু বলেন যে ডিউরিং দিস কোয়ারেন্টাইন টাইম আমরা কি কি ধরনের ইমোশনাল কনফ্লিকশনের মধ্য দিয়ে যাচ্ছি, কি কি সমস্যা আমাদের হচ্ছে বলে আপনি সমস্যাগুলো পাচ্ছেন বা আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আমি মনে করি যে আসলে এক একটা মানুষের সমস্যা তো আসলে এক এক ধরনের। মানে যেমন ধরেন অনেকের সে টেনশনে আছে যে তার কত টাকা আছে এবং সে পরবর্তী দিনগুলোতে বেতন পাবে কিনা, সে কিভাবে চালাবে। তারপরে একজন চিন্তা করছে সে পড়ালেখা করছে, সে পাশ করে চাকরি পাবে কিনা। সো মানে এটা কিন্তু এক এক ধরনের মানুষের এক এক ধরনের সমস্যায় পড়ে গিয়েছে এবং প্রত্যেকের জন্য কিন্তু এটা একটা ডিফারেন্ট একটা সিচুয়েশন আমি বলবো। বাট আমি যেটা বুঝি সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স চর্চা করার মাধ্যমে যেটা বুঝি সেটা হচ্ছে আমরা যখনই কোনো কাজ করি, আমি দেখেছি সেটা হচ্ছে আমরা না অনেক সময় আউটকামটা কি হবে ওটা চিন্তা না করেই কাজগুলো করি। পরে আমরা চিন্তা করি যে ও আই হ্যাভ ডান মিস্টেক। বাংলা একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। দেখেন এটাও কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে। মানে ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু হাজার হাজার বছর ধরে ছিল। সক্রেটিস 2000 বছর আগে বলে গেছে। সো এটা থেকে একটা জিনিস শেখা যায় সেটা হচ্ছে ব্র্যান্ডিং। ইউ হ্যাভ টু গিভ এ গুড নেম, যেটা ড্যানিয়েল গোলম্যান হ্যাজ কনকার্ড দ্য হোল ওয়ার্ল্ড 1995 এ ইমোশনাল ইন্টেলিজেন্স নামটা দিয়ে হি হ্যাজ টেকেন দ্য ফিল্ড। এন্ড এটার পরেই সবচেয়ে পপুলার, কারণ নেমিং ইজ ইম্পর্টেন্ট। সো আমি মনে করি যে আমরা প্রত্যেকটা মানুষ চিন্তা করা উচিত যে আসলে আগামী কয় মাস পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই। যেমন অনেকে চিন্তা করতেছে আননেসেসারি সে টেনশনে আছে যে সামনে যদি বেতন না দেয় বা সামনে আমি যদি অসুস্থ হয়ে পড়ি। বাট রেদার ফোকাস অন রাইট নাও যে হাউ উই ক্যান মেক দ্য থিং টাইম বেস্ট, মেক দ্য বেস্ট ইউজ অফ দ্যাট। আর পরবর্তীতে আমি টাইম ফ্রেম গুলো চিন্তা করি যে আমার কাছে কত টাকা আছে, আমি কিভাবে চলবো, এই আউটকাম গুলো চিন্তা করে তারপরে লেটস ফিট দেম ইনটু দ্য সিচুয়েশন। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমি এখানে একটু রিলেট করবো ফারাবি ভাই, যদি আপনি করেন, সেটা হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশে সারা বিশ্বেও একই সাথে কিন্তু রিলেশনশিপ নিয়ে প্রচুর সমস্যা হয়। আমরা শুধু হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ গুলো মার্কেটে আসার পরে এটা নিয়ে খুব লাফালাফি করি যে সম্পর্ক থাকুক না। বাট দেখেন আজকে প্রচুর ফ্যামিলিতে সন্তানের সাথে বাবার সম্পর্ক নাই, মানে ডিটাচড আছে। সো দেখেন সব জায়গায় কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স ইস্যুস বেসিক্যালি, কারণ আমরা আউটকামটা চিন্তা করি না। যেমন যে কোনো রিলেশনশিপ আমি চিন্তা করতে পারা উচিত যে আসলে আমি, ফর এক্সাম্পল আমরা কিন্তু সুন্দর একটা আমি দেখেছিলাম একটা সিনেমাতে যে নায়ক নায়িকাকে বলছে যে উইল ইউ গ্রো ওল্ড টুগেদার উইথ মি। ফ্যান্টাস্টিক। দেখেন যে আগেই বলে নিচ্ছে যে আমরা একসাথে বুড়া হতে চাই। সো বাট এই জার্নিটা কিন্তু আমরা করি না। সো ইমোশনাল যে আমাদের যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এটার বড় কারণ হচ্ছে আমরা ফিউচার কনসিকুয়েন্স নিয়ে আননেসেসারি অনেক বেশি স্ট্রেসড হয়ে আমাদের প্রেজেন্ট মুহূর্তগুলো নষ্ট করি, যার ফলে কি হচ্ছে পুরো জার্নিটাই নষ্ট হচ্ছে। তো আমি ওকে একটা ক্যালকুলেশন করা দরকার, প্রত্যেকের জায়গা থেকে ক্যালকুলেশন করা উচিত যে হাউ হি অর শি উইল লিড। এবার প্রত্যেকের জন্য কিন্তু এক একটা ডিফারেন্ট স্টোরি আসলে, এর জন্য বলাটা খুব মুশকিল হবে। বাট আমরা আপনাদের প্ল্যাটফর্ম বা আমার প্ল্যাটফর্ম মাধ্যমে আমরা কিন্তু কাউন্সিলিং বা এই ধরনের মেন্টরিং এ হেল্প করতে পারি যে প্রত্যেকে তার সিচুয়েশন ওয়াইজ হাউ উই ক্যান গাইড দেম। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। খুবই আপনার টপিকটা খুবই ইম্পর্টেন্ট ভাই, যে বিষয়ে আপনি কথা বলছিলেন। একটা বিষয় আমার কাছে একটু রিলেট করতে মনে হয় যে আমরা যে এখন যে সিচুয়েশনে আছি, আমার কাছে, আমি ডেফিনেটলি সোহানের কাছ থেকেও কোয়েশ্চেন নিব। আই গেস সোহান হ্যাজ হিজ ওন কোয়েশ্চেন ফর ইউ, যেহেতু আমরা আজকে আপনাকে পেয়েছি, এবং আমি অডিয়েন্স থেকে অনেক কোয়েশ্চেন আশা করছি, যেটা আমার মনে হয় আমি অথবা সোহান যে কেউ স্টার্ট করতে পারে। তো আমি যেটা বলছিলাম ভাই, আমরা যে ইস্যুটা নিয়ে কথা বলছি, আমরা অনেক সময় হয় কি আমরা ডেফিনেটলি ইমোশনাল হয়ে যাচ্ছি অনেক বিষয়, এবং অনেক বিষয় কিন্তু আমরা অনেক কিছু সেন্সিটিভও হয়ে যাচ্ছি। সো ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ইমোশনাল হয়ে যাওয়া এবং সেন্সিটিভ হয়ে যাওয়া? এই বিষয়টার কি কোনো পার্থক্য আছে কি ভাইয়া? অবশ্যই পার্থক্য আছে। ইমোশনাল বা সেন্সিটিভ হয়ে যাওয়া মানে হচ্ছে আমি আমার লজিকটাকে কম ইউজ করছি। আমাদের ব্রেনের 3টা স্তর থাকে, একটা হচ্ছে সবচেয়ে নিচে যেটা থাকে, যেটা দিয়ে মাথার সবচেয়ে উপরে থাকে নিওকর্টেক্স, তার নিচে থাকে হচ্ছে লিম্বিক, আর তার নিচে থাকে হচ্ছে বেসিক ব্রেনটা, যেটাকে আমরা বলি হচ্ছে রেপটিলিয়ান ব্রেন। সো রেপটিলিয়ান ব্রেনটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, তার উপর থাকতেছে লিম্বিক, লিম্বিকের উপরে হচ্ছে আপনার নিওকর্টেক্স। সো সব ইনফরমেশন গুলো প্রথমে ওই লিম্বিক ব্রেন হয়ে যায়, যেটা হচ্ছে ইমোশনের জায়গা। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওই ইমোশন দিয়ে ডিসিশনটা নিয়ে নিই, যেটাকে একটা পয়েন্ট বলা হচ্ছে অ্যামিগডালা হাইজ্যাক।
সো ওকে। ব্যাপারটা হচ্ছে আমাকে একটা টাইম দিতে হবে, পজ করতে হবে, আমাকে কিছু সেকেন্ড সময় দিতে হবে যাতে ওই ইনফরমেশনটা নিও কর্টেক্সে যে প্রসেসড হয়। তখন কিন্তু আমি হার্ট এবং আমার ইন্টেলিজেন্স দুটাকে ইউজ করে ডিসিশন নিতাম। ফর এক্সাম্পল দেখেন আজকে অনেকে ঈদ করার জন্য দেশে চলে গিয়েছে, সরকার বলে দিল যে প্রাইভেট কারে করে তুমি যেতে পারবা। এখন আমার কাছে দুইটা সিচুয়েশন আছে, একটা হচ্ছে যে আমি বাসাতেই আমার পরিবার বউ বাচ্চার সাথে ঈদটা করলাম, অথবা নারীর টানে আমি গাড়ি নিয়ে বেরোয় চলে গেলাম। সো নারীর টানে যদি গাড়ি নিয়ে বেরোয় চলে যায়, এটা হচ্ছে বেসিক্যালি এমিগডালা হাইজ্যাক, যে আমার ওই ইমোশনটা বেশি প্লে, তার মানে আমি ইমোশনাল। এখন সরি টু ইউজ দিস ওয়ার্ড, কেউ আমাকে ভুল বুঝবেন না, এটাকে অনেক সময় সিনেমাতে আমরা বলি যে ইমোশনাল ফুল। তো যারা বেশি ইমোশনাল তাদেরকে আমরা বলছি তারা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে এবং ইমোশনটাকে কন্ট্রোল করতে পারছে না। মানে এবং তবে একটা মজার কথা বলি, দেখেন ইমোশন কন্ট্রোল করা মানে সব জায়গায় কিন্তু আপনি কন্ট্রোল করবেন না। যেমন আপনার কাছের মানুষের কাছে কিন্তু আপনি ইমোশনাল আউটবার্স্ট করবেন, যেটাকে আমরা বলছি ভেন্টিলেশন। ওটা যদি না করেন তাহলে আপনি 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 অসুস্থ হবেন। যেমন আজকে আমার কর্মক্ষেত্রে আমার বস আমাকে একটা ঝাড়ি মেরেছে, আমি প্রচন্ড কষ্ট পেয়েছি। এখন আমি কি বসের সামনে শো করব? ডেফিনেটলি নট। আমি একটু ইন্টারাপ্ট করছি আরিফ ভাইয়াকে। এই প্রশ্নটি আমাদের করেছে উৎস দাস শুভ্র। সো সামওয়ান ক্রিটিসাইজেস মাই ওয়ার্ক, হোয়াট অ্যাকশন শুড আই টেক, রেসপন্ড অর রিঅ্যাক্ট? সো ভাইয়া এই প্রসঙ্গে বলছেন, কন্টিনিউ করেন। এখানে আমি একটা পোস্টও দিয়েছিলাম যে যখন ক্রিটিসাইজ করে সাধারণত চার ধরনের লোক। এক ধরনের লোক হচ্ছে যে আমার ভালো চায়, যেমন আমার বাবা, আমার মা, আমার ওয়াইফ, আমার হাজব্যান্ড। আমি একটা কাজ করেছি, অবশ্যই আমার নিশ্চয়ই কিছু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। সো সে যদি আমাকে ক্রিটিসাইজ করে তাহলে আমার কিন্তু নিশ্চয়ই আমার জন্য ভালো হইলো, কারণ সামবডি এলস ইজ অবজার্ভিং মাই ওয়ার্ক, আমার কাজটাকে সহজ করে দিচ্ছে। তো আমি পজিটিভলি নিব। আর কিছু মানুষ ক্রিটিসাইজ করে আননেসেসারি, সেটাকে আমি লেট ইট গো, বিকজ আমি সঠিক বলতে পারবো না। আবার কিছু মানুষ আমার ক্রিটিসাইজ করছে আমাকে জেলাস হয়ে, তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। সো আবার কিছু মানুষ ক্রিটিসাইজ করতেছে তাদের আর কোনো কাজ করে না। আমি রিসেন্টলি একটা লেখা লিখেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা বেশিরভাগ ক্রিটিসাইজ করি, কারণ ক্রিটিসাইজ করাটা সহজ, প্রশংসা করাটা কঠিন। মানে আমি যদি বলি যে আচ্ছা, কাউকে যদি বলি আচ্ছা হোসেন আল ফারাবি ভাইয়ের 5টা পজিটিভ জিনিস লেখেন আর 5টা নেগেটিভ, আপনার খুব কাছের লোকেরও খুব ডিফিকাল্ট হবে আপনার পজিটিভ গুলো লেখা, কিন্তু নেগেটিভ ধুমধুম করে লিখে দিতে পারবে। কারণটা কি? বলা হয় যে আমরা সারাদিন যে পরিমাণ ইমোশন নিয়ে কাজ করি তার মধ্যে 90% হচ্ছে নেগেটিভ ইমোশন। সো আমরা হ্যাবিচুয়ালি বাইবর্ন আসলে নেগেটিভ। সো তারাই সফল, তারা এই নেগেটিভিটিটা থেকে উঠে যে পজিটিভের চর্চা করবে, এটাকে জন্য একটা চর্চা করতে হবে এবং এটাই একসময় স্পন্টেনিয়াস হয়ে যাবে। যেমন দেখেন আমি যখন কোনো মানুষের সাথে মিট করি, আর সবচেয়ে আগে আমার পজিটিভটা চোখে পড়ে অলওয়েজ ইন মাই হোল লাইফ। এই কারণে আমার সাথে যখন যে মিট করবে অবভিয়াসলি সে মিররিং করবে, সে আমারও পজিটিভ দেখবে, বিকজ এভরিবডি গট দ্য ফ্লস। সো ক্রিটিসিজম, সব ক্রিটিসিজম খারাপ না। তো ক্রিটিসিজমকে আমাকে রেসপন্ড করতে হবে, যেটা হচ্ছে রিঅ্যাক্ট করা যাবে না। যেমন আমাকে বস ঝাড়ি মারছে, আমি চিন্তা করতে করছি আচ্ছা বস ঝাড়ি মারছে নিশ্চয়ই হতে পারে তার কোনো ফ্যামিলি কারণে, সে যেহেতু ইমোশনাল হয়তো অতটা ট্রেন না, সে হয়তো বা আমার সাথে ওইটার জন্য আউটবাস করেছে, হয়তোবা তার আজকে একটা খারাপ ঘটনা ঘটেছে, অথবা সে আমার প্রতি জেলাস, হোয়াটএভার দ্য রিজন। আমি তার সাথে দেখবো রেসপন্ড করবো যে তার এই ক্রিটিসিজম বা ঝাড়ি দেওয়াটা কিন্তু জাজমেন্ট মানে এটা জাস্টিফাইড করে না, জাস্টিফাইড করলে সেই অনুসারে আমি অ্যাকশন করলাম। আর যদি দেখি যে জাস্টিফাইড না, সেক্ষেত্রে আমি হয়তো আমার কাছের কোনো ক্লোজ মানে আমার ওয়াইফ বা আমার বাবা মা, তার সাথে যাই ভেন্টিলেশনটা করতে পারি। কিন্তু এখানে না আমরা অনেকে খুব খারাপ কাজ করি, এই ভেন্টিলেশনের জন্য আমরা আরেকটা খারাপ কাজ করি। দেখা গেছে আমি আমার একজন কলিগের সাথে যা শেয়ার করছি, এই কলিগ যে আবার বসকে শেয়ার করে দিচ্ছে, আমি ফায়ার। সো এখানে এই ট্রাস্টওয়ার্থিনেসটা বলা হয় ইমোশন। আমাকে তো ট্রাস্টওয়ার্থি লোক খুঁজে বের করতে হবে যে আমার ভেন্টিলেশনের জায়গা কে কে, এটাও আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমার তো ইমোশনাল ইন্টেলিজেন্ট পিপল দে নো ওয়্যার টু ভেন্টিলেট। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি একটু সোহানের কাছে, হ্যাঁ অ্যাবসলিউটলি আমি তোমার কাছেই যাচ্ছিলাম। ভাইয়ার চমৎকার কথাগুলো থেকে কয়েকটা আইডিয়া আমরা কানেক্ট করতে পারলাম। আমিও যে আমাদের ট্রেনিং গুলো করাই, ওখানে একটা টপিক থাকে গ্রোথ মাইন্ডসেট। সো গ্রোথ মাইন্ডসেট ডক্টর ক্যারল ডুয়েক, উনি একজন এক্সপার্ট, উনি প্রফেসর এবং উনি কাজ করছেন যে আমাদের যে এডুকেশন সিস্টেম সেখানে কিভাবে কিছু ছেলেমেয়েরা বেটার পারফর্ম করে এবং কিভাবে কিছু ছেলেমেয়েরা অতটা ভালো পারফর্ম করতে পারেন না। সো উনি ওখান থেকে ফিক্সড মাইন্ডসেট, গ্রোথ মাইন্ডসেট, দুটো মাইন্ডসেট আলাদা করলেন তার ইয়ার্স অফ রিসার্চ থেকে, এবং তার মাইন্ডসেট বইটাও 2 মিলিয়ন কপিসের চাইতেও বেশি ওয়ার্ল্ড ওয়াইড বিক্রি হয়েছে। ইটস অ্যান ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক। সো ওখানেই যে কনসেপ্টটা, তার মধ্যে একটা বিষয় আসে যেটা আরিফ ভাইয়া বলছিলেন যে আমাকে যখন কেউ ক্রিটিসিজম করলো, কেউ হয়তো আমি ফেল করলাম, হয়তো আমি বসের রিপোর্টটাতে কোথাও ভুল করে ফেলছি যে কারণে বস আমাকে ঝাড়ি দিল। তো এখন ওইটা থেকে আমি নেগেটিভ ফিল করতে পারি যে বস আমাকে এগুলো বললেন, কি এই অফিসটাই ভালো না, ফালতু করবো না, এই সে আমি কারোর সাথে ভেন্ট আউট করলাম, এমন কারোর সাথে যে আমাকে
হয়তো দেখতে পারে না, বা যে পরবর্তীতে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাকে তৈরি করবে বা বসকে গিয়ে বলে দিল। অথবা আমি এখান থেকে খুঁজতে পারি যে আচ্ছা এই ফেলিওর থেকে আমি কি কি ফিডব্যাক পাচ্ছি এবং আমি কিভাবে নিজেকে চেঞ্জ করব। সো যাদের মধ্যে গ্রোথ মাইন্ডসেটটা এস্টাবলিশড হয়ে যায়, ইনস্টলড হয়ে যায়, তারা না ওই বসের যে এটা কেন করলেন না, ওইটাকে তাদের ব্রেন, যেটা হয়তো লিম্বিক ব্রেন বা যেটা নিউ কর্টেক্স, যে ব্রেনের কথা আরিফ ভাই বলছেন, হয়তো নিউ কর্টেক্স ওটাকে বাদ দিয়ে দিচ্ছে, ওটাকে ইগনোর করে দিচ্ছে পুরোপুরি। যেমন আরিফ ভাইয়ার হচ্ছে দুইটা ছেলে আছে, সুন্দর ভাইয়ার দুটো খুবই কিউট ছেলে। তো তারা যদি আরিফ ভাইয়াকে এসে প্রথমে একটু কান্নাকাটি করে, তারপরে তাদের যেই প্রবলেমটা হচ্ছে এটা বলেন, আরিফ ভাইয়া কিন্তু কান্নাকাটিতে অতটা রিয়াক্ট করবেন না। আরিফ ভাইয়া দেখবেন যে আচ্ছা, কারণ আমার ছেলে, বা এসে আব্বু তুমি আমাকে টাইম দিচ্ছ না, বা কিছু যদি তারা বলেন, বা আমার বাসায় আমার মা যদি আমার সাথে এসে আগে রাগারাগি করেন, আমি কিন্তু ওটাতে এফেক্টেড হচ্ছি না, বিকজ এটা আমার মা, কাছের মানুষ। এবং আমি শুরুতেই ওইটুকু বাদ দিয়ে ওই বস কেন বকা দিচ্ছেন, মা কেন বলছেন, বা বাচ্চা কেন এটা বলছে, এটা বাদ দিয়ে হোয়াটস দ্য অবজেক্টিভ, আমার এখান থেকে নেক্সট মেসেজটা কি, আমার কি অ্যাকশনটা নিতে হবে, আমি কোন জিনিসটাকে চেঞ্জ করব, এই ইনফরমেশনটাকে নিয়ে আসলাম এবং এটা আমার বিহেভিয়ারে আমি এখন চেঞ্জ করে ফেলবো। এবং আমি আসলে খুব অবজার্ভ করতে পছন্দ করি সাকসেসফুল মানুষদের, তাদের অ্যাক্টিভিটি, বিশেষ করে ডে টু ডে বেসিসে যাদের সাথে আমার ওঠা বসা হয়। সো আমি ডেইলি স্টারে যখন ছিলাম, তখন ওই যাদের লাইক এমডি লেভেলের যে কয়েকজন ছিলেন, তাজদিন ভাইয়া ছিলেন, মিজান ভাইয়া ছিলেন, তারপর আমাদের মাহফুজা নামসার ছিলেন, উনি তো এডিটর। তো ওনাদের মধ্যে আমি সবসময় দেখতাম যে অলওয়েজ স্মাইলিং, দে আর অলওয়েজ টেকিং ইট পজিটিভলি। শের আলী ভাই ছিলেন, তো এখন আছেন ওনারা, তো ওনাদের থেকে এটা আমি খুব অবজার্ভ করেছি। তারপর কর্পোরেটের এনি লিডার অথবা ইভেন ইউনিভার্সিটির ভিসির সাথে যদি আমরা দেখা সাক্ষাৎ করে কথা বলি, ইন মোস্ট অফ দ্য কেসেস লিডারশিপ পজিশনের ওনারা এই যখনই কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন আসছেন, ওরা নেগেটিভটাকে বাদ দিয়ে ওনারা পজিটিভটাকে বের করে ফেলতে পারেন। যেমন মৌচাক থেকে যেমন আমরা মধুটাকে আলাদা করে ফেলি আর বাকি সবকিছু ফেলে দিই, ঠিক সেভাবেই ওই মধুটাকে বের করে নিয়ে আসে এটা আমাদের লাইফে আমরা উপকারে ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। চমৎকার যে বিষয়টা চলছে, আমার মাঝে একটা আমার পার্সোনাল একটা কোশ্চেন চলে আসছে, যেটা আমি দুইজনকেই করতে চাই। একটু ফারাবি আমি একটু ইন্টারাপ্ট করব জি প্লিজ, বিফোর উই মুভ অন। সেটা হচ্ছে একটা কমেন্ট আমি দেখতে পাচ্ছি, সেই কমেন্টটাকে একটু অ্যাড্রেস করা প্রয়োজন। রিফা সানজিদা লিখেছেন যে এ প্লাস ব্লাড টাইপদের ইমোশন বেশি। তো এটা মনে হয় এটা পুরোপুরি ভুল। আরিফ ভাইয়া কিন্তু একটা করে বলতে পারেন, যাদের এ পজিটিভ ব্লাড টাইপ তাদের ইমোশন বেশি হয়। আরিফ ভাইয়া এই ব্যাপারে যদি কিছু বলতেন। ব্লাডের সাথে আসলে ওইভাবে তো কোনো রিসার্চ আমি দেখিনি আজ পর্যন্ত, কোরিলেশনটা দেখি নাই আসলে। তবে এমন হতে পারে যে র্যান্ডমলি ওনার লাইফে 4-5 জন যেটা স্যাম্পলের মধ্যে সব স্যাম্পলই পেয়ে গেছেন, হতে পারে এটা স্যাম্পলিং এরর। জি, তবে এখন পর্যন্ত ব্লাড টাইপের সাথে আমি আমার কোনো রিলেশনশিপ নেই, সেটাই আমরা পেয়েছি। আমি আমার একটা কোয়েশ্চেন করব, তারপরে আমি অ্যাকচুয়ালি অডিয়েন্সের কাছে যাব যে কোয়েশ্চেনগুলো আমরা পাচ্ছি। আই গেস কোয়েশ্চেনের সাথে রিলেট করে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। আপনারা কমেন্টে কাইন্ডলি কোয়েশ্চেন করুন, এবং অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের যাদের মনে করছেন যে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যাচ্ছে, টপিকটা খুব ভালো হচ্ছে, আপনারা শেয়ার করে দিন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করুন, ট্যাগ করুন এই পোস্ট। বলছিলাম ভাইয়া, আমরা দুজনের কাছে কোয়েশ্চেন, আমরা যেহেতু আমরা চিন্তা করি অনেক ধরনের যে প্রবলেম ফেস করার পরই আমরা একটা সলিউশন চিন্তা করি, বা আমাদের মাথায় হয়তো কখনো কোনো আইডিয়া আসে যে আমরা এই কাজটা, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা কাজ করতে পারি। যখনই আমরা অ্যাকশনে যাই, অনেক একটা প্রবলেম আসে, অনেকে আমাদেরকে সাজেশন দিতে আসে। এটা বেসড অন দেয়ার এক্সপিরিয়েন্স হতে পারে, এটা বেসড অন দেয়ার ইমোশন হতে পারে, এটা বেসড অন বিভিন্ন সিচুয়েশনের উপর হতে পারে, যে তুমি এভাবে কাজটা করো না, কাজটা এভাবে করো, বা তুমি এই কাজটা ঠিক করছো না, এটা ঠিকভাবে করো। সো এর ক্ষেত্রে আমার যেটা মনে হয় ভাইয়া, দুইটা প্রবলেম হয়। একটা হয় আমরা বেশি গাইড পেতে পেতে আমার মনে খুব জিদ চলে আসে যে ধুর, কারো কথাই শুনবো না, আমার মনের মতোই কাজ করব আমি। এতে যে প্রবলেমটা হয়, আমি আর কারো গাইড কে কেয়ার করি না, আমি নিজের মতো করেই চলছি। আরেকটা প্রবলেম যেটা আসে সেটা হচ্ছে, আমি আরেকজনের কথা শুনতে শুনতে যেটা হবে, ঠিক আছে, একজন বলছে এভাবে করো, তার কথা শুনলাম, আরেকজন বলছে এভাবে, তার কথা শুনলাম, তখন আমার আর নিজস্বতা থাকে না, তখন আমি একটা রোবটে পরিণত হয়ে যাই। সো দুইটা সিচুয়েশন আমি বললাম। সো এই ধরনের সিচুয়েশনে আমি যদি একজন অ্যাক্টিভ পারসন হয়ে থাকি, বা আমি কোনো সলিউশনের দিকে আগাতে থাকি, তাহলে আমি অন্যের গাইডলাইনকে কিভাবে অ্যাপ্রিসিয়েট করব, বা গাইডলাইনকে কিভাবে আমি আমার কাজের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে কাজে লাগাবো, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, বা আপনারা কিভাবে দেখছেন?
ফ্যান্টাস্টিক কোশ্চেন। মানে এই কোশ্চেনটা নিয়ে আমি দীর্ঘদিন চিন্তা ভাবনা করতাম, এবং খুবই রিসেন্টলি অ্যাডাম গ্রান্ট আমার খুব ফেভারিট একজন পার্সন। উনি ওয়ার্টন বিজনেস স্কুলের প্রফেসর হয়েছেন 28 বছর বয়স, আমার থেকে বয়স ছোট, বাট ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস। উনি গিভ অ্যান্ড টেক বইটা লিখেছে, এরপরে অরিজিনালস বইটাও লিখেছেন। শেরিল সেনবার্গরা তার একেবারে শিষ্য বলা যায়। সো অ্যাডাম গ্র্যান্ট একটা আর্টিকেল লিখেছে রিসেন্টলি, জাস্ট 15 দিন হয়েছে, সুন্দর কথা লিখেছে যে বেশিরভাগ অ্যাডভাইস কেন রং হয়, কারণ আমরা তার কাছ থেকে সাধারণত অ্যাডভাইস নিই যাকে কাছে পাওয়া যায়, অ্যাভেলেবল, নট নেসেসারিলি হি ইজ অর শি ইজ দ্য এক্সপার্ট অফ দ্যাট ইস্যু। সো এই কারণে বলা হয়েছে অ্যাডভাইস নেওয়ার ক্ষেত্রে উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, আমাকে একেবারে দেখে শুনে নিতে হবে, 1 নাম্বার পয়েন্ট। সো আর 2 নাম্বারটা হচ্ছে, যেহেতু অ্যাডভাইস দেওয়াটা সারা পৃথিবীতে মানুষ যেটা হয়, আপনার একটা সেলফ অ্যাওয়ারনেস থেকে আসছে। বেশিরভাগ মানুষ সাধারণত দেখা যায় তার নিজের লাইফে খুব একটা সফল হয় না, বা সফল হলেও খুশি হয় না। এটা কিন্তু ল্যাক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স, এবং এটা এসেছে ল্যাক অফ সেলফ অ্যাওয়ারনেস থেকে। কারণ সে নিজে কি চায় সে জানে না, সে হয়তো বা যা পেয়েছে সে তার থেকে জীবনে 10 গুণ বেশি পাইছে, তারপরে সে খুশি না। সো বেশিরভাগ মানুষ যেহেতু খুশি থাকে না কোনো একটা কারণে, তখন তারা অন্য মানুষকে অ্যাডভাইস দিয়ে খুব খুশি পায়, অ্যাডভাইস দিয়ে, এবং নিজেকে একটা বড় জায়গা। সো আমার কোশ্চেনটা হচ্ছে ফারাবি ভাই আপনার কাছে, সেটা হচ্ছে যদি কাউকে খুব বেশি মানুষ অ্যাডভাইস দেওয়ার লোক থাকে, তাহলে বুঝতে হবে যে আমার সমস্যা আছে, কারণ আমি অনেককে আমার জীবনে অ্যাডভাইস দেওয়ার রাইটটা দিয়েছি, এটা দেওয়া যাবে না। একটা সুন্দর একটা জিনিস দেখেছি কদিন আগে, ইফ এনিবডি মানে ইফ সামবডি ইনসাল্ট মি ফ্রিকোয়েন্টলি, তাহলে 2-3 বারের পরে জিজ্ঞাসা করতে হবে যে ওয়াই আই হ্যাভ অ্যালাউড হিম টু ইনসাল্ট মি, এটা আমার দোষ। আমাকে যদি একজন অপমান করে 2 বার 3 বার ফাইন, সমস্যা নেই, কিন্তু 4th বার অপমান করা মানে দোষটা তার আর না, দোষটা আমার, আমি তাকে স্টপ করি নাই তো। সো আমি যদি অ্যাডভাইস, যেমন আমার জায়গা, আমি রিয়েল লাইফে দেখেছি আমাকে অনেক মানুষ অ্যাডভাইস দিত, মানে এমনিতে আমাকে খুব বেশি মানুষ অ্যাডভাইস দিতে সুযোগ পাইনি, কারণ আমি প্রায় সময় স্টপ করে দিতাম, বিকজ আমি ওই যে অ্যালাউ করতাম না। তখন ওরা বুঝতো যে না না, এই লোকটাকে অ্যাডভাইস দেওয়া যাবে না, 1 নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে, আমি আমার কিছু মেন্টর আছে, এবং এই মেন্টরদের আমব্রেলা তৈরি করেছি আল্লাহর রহমতে, এবং আমার যখনই কোনো ইয়ে হয় তাদের সাথে আমি পড়াশোনা। তো বাকিরা যখন জানে যে আচ্ছা আরিফের মেন্টর তো এরা, এখানে আর তার কথা বলা, যেমন আমার যদি আমি ইকোনমিক সাইডের বলি, আমার মেন্টর হচ্ছে গভর্নর আতিউর রহমান স্যার, তারপরে সালাউদ্দিন আহমেদ স্যার, তো মির্জাজুল ইসলাম স্যার, তো আকবর আলী খান স্যার। তো অনেকে কিন্তু জানে যে আসলে এই লোকটাকে অ্যাডভাইস দেওয়ার মতো। তারপরে অনেক অ্যাডভাইস দিলে আমি তখন তাদেরকে স্টপ করে দিই, এবং আমি দেখেছি যে প্রচুর নুইসেন্স থেকে আমি বাঁচতে পেরেছি। সো আমাকে এই জন্য এটা কিন্তু সেলফ অ্যাওয়ারনেস, মানে আমাকে যদি বেশি মানুষ অ্যাডভাইস দেওয়ার সুযোগ পায়, এটা কিন্তু রং। বলা হচ্ছে যে আমার ক্লোজ পিপল সার্কেল কিন্তু খুব বেশি বড় হবে না, আমাকে অ্যাডভাইস দিতে পারছে মানে আমি তাদেরকে অনুমতি দিচ্ছি, অনুমতি দেওয়া যাবে না। আর 2 নাম্বারটা হচ্ছে, এটা থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে আমার কিছু কনক্রিট মেন্টর, মানে একেবারে সলিড মেন্টর আমার লাইফে থাকা উচিত। এটা যদি না থাকে তাহলেও খারাপ। তাহলে যেটা আপনি ফারাবি বলছেন যে অনেক সময় আমি হতাশ হয়ে আরে কার কথাই শুনবো না, এটাও কিন্তু খারাপ। আপনি অলরেডি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছেন। তো আমার লাইফে একটা কাজ আজকে থেকে আমি চেষ্টা, মানে যাদের কোশ্চেন আছে তার লাইফে 2-4 জন ভালো মেন্টর অলরেডি থাকা উচিত। আর ভালো মেন্টর থাকা মানে এটার মাধ্যমে সে এক্সক্লুড করছে খারাপ মেন্টরদেরকে। রাইট। সোহান যদি কিছু অ্যাড করতে চায় বিষয়ে। হ্যাঁ, আমি এই বিষয়ে যেটা অ্যাড করব সেটা হচ্ছে আরিফ ভাইয়ের সাথে পুরোপুরি মিলবে, এবং বিষয়টা এটাই যে আমি কার কাছ থেকে ফিডব্যাকটা নিচ্ছি, কাকে সুযোগ দিচ্ছি। তো যে আমাকে বলছেন উনি কি এই বিষয়ে এক্সপার্ট, নাকি ওনার ওই যে স্যাম্পলিং এরর আছে, ওনার কোনো ধরনের বায়াস আছে, যে বায়াসটা নিয়ে উনি আমাকে জাস্ট একটা মেসেজ দিচ্ছেন, বা হয়তো র্যান্ডম অনেক সময়। ফর এক্সাম্পল, হয়তো আমি ফেসবুকে ভাবলাম এখানে অনেকে যারা দেখছেন, মেনি অফ ইউ আর ভেরি অ্যাম্বিশিয়াস, সো আপনি চান আপনার ফেসবুকে 1 লাখ ফলোয়ার থাকবে, আপনি চাইতেই পারেন। আপনি চাইতেই পারেন যে আপনার ইউটিউবে সিলভার বাটন থাকবে, অথবা আপনি 1 মিলিয়ন ক্রস করার পরে যে গোল্ডেন বাটন থাকে ওটা আপনার থাকবে, থাকতেই পারে। ইউ উইল হ্যাভ অল অফ দ্যাট। হয়তো আপনি চান আপনার ব্যাংক ব্যালেন্সে 10 লাখ টাকার উপর থাকবে, 1 কোটির উপর থাকবে, 10 কোটির উপর থাকবে। ইটস ইউর অ্যাম্বিশন, ইউ ওয়ান্ট টু হ্যাভ দ্যাট, ফাইন। কিন্তু আপনি যাকে বলছেন এই স্বপ্নের কথা, ওই মানুষটা মনে করেন যে এটা তাকে দিয়ে সম্ভব না, নিজেকে দিয়ে সম্ভব না। যেটা পার্সুট অফ হ্যাপিনেস নামে একটা মুভি আছে উইল স্মিথের, তো খুবই সুন্দর। ওখানে উইল স্মিথের ছেলেকে উইল স্মিথ বকা দেন, তার ছেলে হচ্ছে বলে আমি বড় হয়ে বাস্কেটবল প্লেয়ার হবো। তো তখন উইল স্মিথ ঝাড়ি মারে যায় তুমি পারবা না, তো ছেলে মন খারাপ করে। তো বাবা হিসেবে উইল স্মিথ আবার নোটিস করেন যে আচ্ছা আমি কি করলাম। তখন ছেলেকে বলে যে দেখো বাবা, মানে নেভার লেট পিপল টেল ইউ হোয়াট টু ডু আর হোয়াট নট টু ডু। কারণ মানুষ তোমাকে সেই মতামতটাই দিবে যেটা, মানুষ যখন বলবে তুমি এটা পারবে না, এটা আসলে সে মনে করে সে নিজে পারবে না, এই কারণে সে সাজেশনটা দিচ্ছে। So unless it's someone who is expert, unless someone who is caring about you, then you don't have to really pay a lot of attention.
এবং যদি এমন হয় যে এই মানুষটা আমাকে কেয়ার করেন, এই মানুষটার যোগ্যতা আছে, এই মানুষটা বিচক্ষণ এবং উনি বুঝে বলছেন, সো ডেফিনেটলি তখন আমি সেই মতামতগুলোকে গুরুত্ব দিব। আর যেটা আরিফ ভাইয়ার কথা থেকে আমি নিজে একটা জিনিস আজকে আবারও রিমাইন্ডার পেলাম, চমৎকার পয়েন্ট, যে কেউ যদি আমাকে পরপর 3 বার 4 বার 5 বার এসে একই ফিডব্যাক দেয়, দেন সামথিং আই এম ডুইং দ্যাটস রং। আইদার আমি তাকে সুযোগ দিচ্ছি বেশি, অথবা আমার যে ভুলটা এটা আসলে আমি কারেক্ট করছি না, এই ভুলটা নিয়ে আমি এগিয়ে যাচ্ছি এবং এই কারণে আমাকে বারবার সব দিক থেকে একই ফিডব্যাক দেওয়া হচ্ছে। হয়তো বিভিন্ন মানুষ দিচ্ছে, হয়তো একই মানুষ দিচ্ছে, বাট তখন এটা নিজের জন্য। আমি একটা প্রশ্ন দেখলাম একজনের কাছ থেকে যে আমি কিভাবে বুঝবো আমার ইমোশনাল ইন্টেলিজেন্স কম না বেশি। ট্রাস্ট মি, এটা আপনার আশেপাশের মানুষ থেকে আপনি দেখবেন। আপনি যখন, যদি বাসায় হয় আপনার ওয়াইফ আপনাকে কিছু একটা খারাপ কথা বললো, বা আপনার মা বললো যে তুই আমাকে আর সময় দিস না, ব্যস্ত হয়ে গেছিস বেশি, এরকম বলতে পারে। বা আপনার অফিসের বস হয়তো বলতে পারে যে দেখেন আপনি প্রমোশন চাচ্ছেন কিন্তু আমি প্রমোশনটা দিতে পারছি না বিকজ আপনার এই জায়গাতে ল্যাকিং আছে। তখন আপনাকে বোঝাটা কষ্ট হবে না। আপনি যদি ক্লায়েন্টের কাছে যাওয়ার পর ক্লায়েন্ট আপনাকে 1 ঘন্টা বসিয়ে রাখে, তার মানে ক্লায়েন্টের সাথে আপনার ইমোশনাল কানেকশন স্ট্রং হয়নি, তখন বুঝতে হবে যে র্যাপও আপনার কম। সো আপনার তখন ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারে একটা ফিডব্যাক, সো এটা আপনার আশেপাশের মানুষ আপনাকে বলবে এবং তখন আপনার ওটার উপর ফিডব্যাক নিতে হবে। এবং মোহাম্মদ কাশফিন একটা কোয়েশ্চেন করেছে, আমি কোয়েশ্চেনটা একটু নিতে চাই, যে মাঝে মাঝে আমরা অন্যদের সাকসেসের উপর জেলাস ফিল করি, আমরা কি করব? তো এই ব্যাপারে আমার একটা খুব রিলেট করার মতো এক্সাম্পল আছে। সেটা হচ্ছে কি, আমরা প্রত্যেকজন মানুষ ইন্ডিভিজুয়াল। আমি ইন্ডিভিজুয়াল, আরিফ ভাইয়া ইন্ডিভিজুয়াল, ফারাবি ইন্ডিভিজুয়াল। আমাদের চেহারা আলাদা, আমাদের ব্যাকগ্রাউন্ড আলাদা, আমাদের কাজ করার বিষয় আলাদা, হয়তো আমাদের আগ্রহের জায়গাটা এক, যে কারণে আজকে আমরা 3জন এক হয়ে ইমোশনাল ইন্টেলিজেন্স কথা বলছি। সো দেখা গেল যে আরিফ ভাইয়া হয়তো আগামীকালকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ইউএসএ তে একটা কনফারেন্স দিতে যাবে। সেখানে হয়তো আমি ভাবছি বা ফারাবি ভাবছে আমরা যেতে পারলাম না, আরিফ ভাইয়া যাচ্ছে। জেলাসিটা তৈরি হয় কেন? কারণ আমরা প্রত্যেকে নিজেকে আলাদাভাবে ভাবছি। তো আমি একটা এক্সাম্পল দিব। সিলভেস্টার স্ট্যালোন খুবই নামকরা একজন হলিউড মুভি মেকার এবং উনি অ্যাক্টর। উনি রকি, র্যাম্বো এই ধরনের মুভিগুলো করেছেন। আবার আর্নল্ড শোয়ার্জনেগার হচ্ছেন তার সময়কারী আরেকজন অ্যাকশন হিরো, উনি টার্মিনেটর 2 এর মতো মুভি করেছেন। সো ওনাদের মধ্যে একসময় অনেক কম্পিটিশন ছিল। তো সিলভেস্টার স্ট্যালোনের ইন্টারভিউতে সিলভেস্টার স্ট্যালোন বলেন যে একটা সময় আমরা অসহ্য লাগতো একজন আরেকজনকে, উই হেটেড ইচ আদার, এবং মানুষজন আমাদের কাছে এসে সিনেমা সেল করতো এইভাবে যে তুমি না করলে এটা আর্নল্ড করবে, আর্নল্ড কি বলতো, আর্নল্ড তুমি না করলে এটা স্ট্যালোন করবে। তো আমরা একটা খুব বাজে কম্পিটিশনে পড়ে যেতাম এবং আমি এমন ইভেন্টে যেতে চাইতাম না যেখানে ও আসবে। তো একটা পর্যায়ে ক্যারিয়ারের সিলভেস্টার স্ট্যালোন রিয়েলাইজ করলেন যে আর্নল্ড শোয়ার্জনেগার আর সিলভেস্টার স্ট্যালোন আসলে একই মানুষ। এটা হয়তো বোঝাটা একটু কঠিন, বাট উনি চিন্তা করলেন যে আমাদের দুজনেরই ক্যারিয়ার একই রকম, আমাদের বডি বিল্ডিং এর প্রতি প্যাশন আছে, আমরা অ্যাক্টিং করি, আমাদের দুজনেরই অ্যাকশন মুভি নিয়ে কাজ করা হয়। সো আসলে আমরা যেই জায়গাগুলোতে সিমিলার, এখানে যদি আমরা ফ্রেন্ডশিপ করে ফেলি, আমাদের আর জেলাসি থাকছে না, বরং একজন আরেকজনকে আমরা হেল্প করতে পারবো। পরে তারা কিন্তু একসময় এক্সপ্যান্ডেবলস নামে একটা মুভি করলেন, যেখানে যত বড় বড় অ্যাকশন হিরো সবাই ছিলেন। সো পয়েন্ট যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে সবসময় আলাদা করে না দেখে নিজের মতো, যে ও একটা সাকসেস পেলো তার আনন্দে আমি খুশি হব এবং সে কি করলো। এবং আরিফ ভাই আমি একটু রিলেট করতে পারি যে সাপোজ আমার একটা ফ্রেন্ড, সে 3 লাখ টাকার উপরে বেতন পাচ্ছে, তো এবং খুব ভালো একটা দেশে খুব ভালো একটা চাকরি করছে। তো আমার কাছে মনে হতে পারে যে আচ্ছা আমি তো 1 লাখ কবে ক্রস করবো বা 2 লাখ কবে ক্রস করবো। আমরা অনেকে এরকম ভাবি, হয়তো আমাদের ফ্রেন্ডটা বিএটি বা এরকম কোন এমএনসি তে আছেন লোকালি, সেখানে সে প্রচুর স্যালারি পাচ্ছে, আমি কেন পাচ্ছি না। তো আমরা তখন দেখবো যে ওই ফ্রেন্ডটা কি করে যে কারণে সে ওই স্যালারি পাচ্ছে, এবং আমিও কি স্যালারিটা চাই কিনা। যদি আমি ওইটা চাই তাহলে আমাকে ওই এফোর্টটা দিতে হবে, আমাকে ওই কাজটা করতে হবে। আমি যদি বারাক ওবামার মতো হতে চাই তাহলে আমাকে স্পিচ দেওয়া জানতে হবে, লেখালেখি করতে হবে। আমি যদি বিল গেটস এর মতো হতে চাই তাহলে আমাকে কম্পিউটার প্রোগ্রামের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হবে। সো জেলাসির জায়গা থেকে আমরা চিন্তা করব যে ওই মানুষটা আর আমি, আমাদের মধ্যে সিমিলারিটি কি, এবং আসলে আমরা একই ধরনের মানুষ, আমি কি ওই সাকসেসটা চাই কিনা, এবং চাইলে উনি যা করেন আমি ওই বিহেভিয়ার গুলোকে কপি করব এবং তার চেয়ে আরো ভালোভাবে করার চেষ্টা করব। কিন্তু নিজেকে ছোট ফিল করব না, বা এটা কোনো কম্পারিজনের বিষয় না। যে আমাদের মা বাবারা যেমন বলেন, যে বলতেন ছোটবেলায় যে ওই তোর কাজিন A+ পাইতেছে কিভাবে, তুই ওর পা ধরে পানি খা, এই ধরনের যে একটা নেগেটিভ কম্পারিজন আমরা করি, এটা আমরা অ্যাভয়েড করব। সো এটা আমি বলতে চাচ্ছিলাম। ও ব্যাক টু ইউ ফারাবি। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা কমেন্ট পড়ছি, সেটা হচ্ছে সম্রাট আহমেদ, স্পাইক স্টোরির মাধ্যমে 2 ইয়ার্স আগে থেকে নিজেকে কন্ট্রোল করা শিখেছি, আর মেন্টর হিসেবেও স্পাইক স্টোরি যথেষ্ট আমার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ সম্রাট। আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব আপনাদেরকে ইন্সপায়ার করার জন্য, কাজ করার জন্য। তবে
আমি সবসময় যেটা বলে থাকি যে অ্যাক্টিভ পার্টটা আপনাদের জন্যই, আমরা হয়তো আপনাদের মোটিভেট করছি, ইন্সপায়ার করছি, বিভিন্ন নলেজ শেয়ার করছি। সো আপনাদেরকে অ্যাক্টিভ থেকে সেই সলিউশনটা আপনাদের লাইফে ইমপ্রুভমেন্টটা আপনাদের নিয়ে আসতে হবে। সো আমি একটু আবার একটু সোহানের কাছে যাচ্ছি। সোহান, যদি এই পয়েন্টে তোমার নিজের কোনো কোয়েশ্চেন থাকে আরিফ ভাইয়ের কাছে, সেটা জানাতে পারো। এছাড়া আমি একটু তোমাকে বলবো যে কয়েকজনের কোয়েশ্চেন নিয়ে যদি সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য। আমি দেখতে পাচ্ছি অনেকে অনেক কোয়েশ্চেন করেছেন। সো কোয়েশ্চেন গুলো কাইন্ডলি একটু সিলেক্ট করে সেই কোয়েশ্চেন গুলো যদি আমরা একটু আলোচনা করি। থ্যাংক ইউ। অবশ্যই আমি একটা পার্সোনালি প্রশ্ন রেডি করে রেখেছি আরিফ ভাইয়ার জন্য, যেহেতু আরিফ ভাইয়া এখানে এক্সপার্ট, অনেক বছর ধরে কাজ করছেন। সো আরিফ ভাইয়া, ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য আমি যেটা করতাম যে মেডিটেশন, বা এখনো মেডিটেশন করি, এবং এর পাশাপাশি আমি মাঝে মাঝে লিখে রাখি আমার চিন্তা ভাবনাগুলোকে, ইমোশনগুলোকে, এবং যদি কোনোটা আমাকে অনেক কষ্ট দেয় তো ওটাকে আমি আবার লিখি, যেটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, এ ধরনের কিছু কাজ আমি করি। তো ভাইয়া যদি বলতেন যে কিভাবে আমি এগুলো এগুলো কাজে দিচ্ছে, কিভাবে আমি আরো তাড়াতাড়ি বাড়াতে পারি, এবং আসলে কিভাবে, অন্যরা প্রশ্ন করছে, সৈকত হাসান স্বপ্ন প্রশ্ন করছে কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্স আমরা বাড়াতে পারি, অনেকেই এটা নিয়ে জানতে চাচ্ছে। তো এই বিষয়ে সুন্দর কোশ্চেন সোহান। কারণ একটা জিনিস হয় কি জানেন, যে আলোচনার মাধ্যমে খুব ভালো একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যারা দেখছেন তারা বুঝতে পারছে যে আসলে দিস ইজ সামথিং দ্যাট দে শুড হ্যাভ ইন দেয়ার লাইফ, ইমোশনাল ইন্টেলিজেন্সটা। বিকজ এখন ড্যানিয়েল গোলম্যান, যাকে আমরা ফাদার অফ ইমোশনাল ইন্টেলিজেন্স বলি, উনি কিন্তু ওই বইটা লেখার কিছুদিন পরে আরেকটা বই লিখেছিলেন, ফোকাস। বিকজ যেটা দেখেছেন যে মানুষের লাইফে ইমোশনাল ইন্টেলিজেন্স বেশি না হওয়ার আর একটা বড় টেস্ট, যেটা আপনি বলেছেন খুব নাইসলি গিভেন, আরেকটা টেস্ট হচ্ছে আমি আসলে আমার ফোকাসটা আছে কিনা। ওই যে ওই অ্যাডভাইসের সাথেও রিলেটেড, আমি যদি নিজের লাইফটা নিজে ডিজাইন না করি তাহলে কিন্তু আমি অন্যের উপর জেলাস হব, তারপরে অন্য কেউ আমাকে ডিস্ট্রাক্ট করতে পারবে, আমাকে সহজেই কিন্তু মোটিভেট করা সম্ভব হয়ে যাবে। এখন আমি সেলফ মোটিভেটেড হব কিনা, যেটা হচ্ছে আমরা বলি ইমোশনাল ইন্টেলিজেন্স থার্ড নাম্বার। আর 2 নাম্বারটা হচ্ছে সেটা হচ্ছে সেলফ রেগুলেশন বা সেলফ ম্যানেজমেন্ট। যে আমি যদি নিজে আমার ডিজাইন করি, সাপোজ আমি একটা প্রোডাক্ট তৈরি করছি, আমি তো জানি যে এই প্রোডাক্টটা কখন কিভাবে তৈরি করতে হবে, তো তখনই আমার মধ্যে অটোমেটিক্যালি সেলফ ম্যানেজমেন্ট হবে। এই জন্য কিন্তু রিসার্চ বলছে যার মধ্যে সেলফ অ্যাওয়ারনেস নাই তার সেলফ ম্যানেজমেন্ট হওয়ার চান্স মাত্র 4%। মানে সে সেলফ ম্যানেজমেন্ট হইতেই পারবে না। আর সেলফ ম্যানেজমেন্ট না হইলে সে সেলফ মোটিভেশন প্রশ্ন আসে না। এই কারণে প্রচুর ট্যালেন্টেড ছেলে পেলে তারা তাদের লাইফটা ডিরেল করে ফেলে। এবং আমি এক্ষেত্রে অনেক সময় বিনোদ কাম্বলের এক্সাম্পলটা দিই, যে হি ওয়াজ কনসিডার্ড টু বি মোর ট্যালেন্টেড দ্যান সচিন তেন্ডুলকার, বাট এই বেচারা পরে মানে ড্রাঙ্কার্ড হয়ে টয়ে পুরো ক্যারিয়ার শেষ করে ফেলে। সো এরকম আরো বড় বড় এক্সাম্পল কিন্তু পাওয়া যায়। ইমোশনাল ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্সের আমি যেটা বিশ্বাস করি, দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ মাস্ট হ্যাভ, আমাদের থাকা উচিত, সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। এবং এইটা নিয়ে প্রচুর কাজ করা উচিত। সোহান যে কাজটা করছে, এই মাইন্ডফুলনেস বা এই যে মেডিটেশন, এটা কিন্তু আসলে সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করা। তো হুইচ ইজ দ্য ফার্স্ট থিং। এবং ওইটা যদি না হয় আমি আমার ইমোশনাল ইন্টেলিজেন্সের ধারে কাছে আমি যেতে পারবো না। আমাকে সেলফ অ্যাওয়ারনেস নিয়ে কাজ করতে হবে, এই জন্য মেডিটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা জার্নালাইজ করতে পারি যে আসলে আমি কি কি কারণে ফ্রাস্ট্রেটেড হই, কেন জেলাস হই এবং কেন। এবং এটা নিয়ে টেড টক একটা খুব ইন্টারেস্টিং টেড টক ছিল, যে বলছে যে আস্কিং ওয়ান কোশ্চেন ক্যান ইনক্রিজ ইউর সেলফ অ্যাওয়ারনেস। হাউ? সেটা হচ্ছে আমরা আমাদের জীবনে যখনই কোনো ইমোশনাল ঘটনাগুলো ঘটে তখন আমরা জিজ্ঞাসা করি ওয়াই। যেমন আমি আজকে ফর এক্সাম্পল টাকা কম ইনকাম করছি, আর একজন বেশি, তখন হচ্ছে আল্লাহ কেন আমি কি সবচেয়ে কেন আমি জীবনে এত খারাপ করতে পারছি, ওয়াই মেক্স আস ফিল ব্যাড। এই কোশ্চেনটা করতে বলা হচ্ছে হোয়াট, কনভার্টিং ফ্রম ওয়াই টু হোয়াট মেক্স হিম টু আর্ন মোর, হোয়াট মেক্স মি টু আর্ন লেস। তখন কিন্তু আমি চলে যাচ্ছি প্রসেস, ইট ইজ নাথিং পার্সোনাল। তো এই একটা কোশ্চেন দিয়ে আমার সেলফ অ্যাওয়ারনেসটা বাড়াতে পারি। ওয়াই বাদ দিয়ে হোয়াট। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াই কেন আমি দেশের বাড়ি ঈদ করতে যাবো না, কারণ আমাকে কোশ্চেন করা উচিত what are the situation that is telling me I should not go. তো এই why থেকে what, এটার উপর 17 মিনিটের টেক টক আছে। তো আমি মনে করি ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ানোর জন্য এট ফার্স্ট এই সেলফ অ্যাওয়ারনেসের উপর ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং আমার মেন্টর খোঁজা উচিত যে আসলে আমার ট্যালেন্টটা কোথায় আছে। যেমন হ্যাঁ, হয়তো বা আমরা এখানে একটা ট্রেনিং ম্যাটেরিয়াল আমি করাই, জোহারি উইন্ডো, আমার মনে হয় সবাই আপনারা করেছেন। জোহারি উইন্ডোতে কিন্তু এই 4টা জিনিস নিয়ে বের করা হয়, যে আমার ওই যে মানে ওপেন পার্ট, তারপরে আমার ব্লাইন্ড পার্ট, তারপরে আমার আননোন পার্ট, আমার হিডেন পার্ট। এবং হিডেন পার্টটা কি, সেটা হচ্ছে আমি কিছু কাজ করি যেটা আমি ধরতেও পারি না, কিন্তু আমার কাছের লোকরা বোঝে। যেমন আমি প্রচন্ড দুষ্টু লোক, প্রচুর ডিস্টার্ব করি মানুষ, আমি বুঝি না। আমার ওয়াইফ হয়তো আমার দ্বারা হাইয়েস্ট লেভেলে ইরিটেটেড, আমি জানি না।
কিন্তু আমার ওয়াইফের যদি ঠান্ডা মাথায় একটু বুঝে চিন্তা করে বলো তো কি সমস্যা আছে, ফট করে বলে দিবে এস তোমার এই সমস্যা। দেন দ্যাট হ্যাপেন্ড টু মাই লাইফ। আমি আমার বিয়ের প্রথম 1 বছর ওয়াজ 11 মান্থ ওয়াজ হ্যাপিয়েস্ট, বিকজ আমি মনে করতাম যে আমার ওয়াইফ ইজ দ্য লাকিয়েস্ট লেডি ইন দ্য ওয়ার্ল্ড, কারণ সে আমার মতো একটা ভালো মানুষ থাকবে। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কনফ্লিক্ট, এন্ড তখন আমি বুঝতে পারলাম যে ওয়াও হাউ রং আই ওয়াজ। এন্ড আমার ওয়াইফ যে কয়টা পয়েন্টে আমাকে বললো যে আমার নেগেটিভ, আমি দেখলাম ইয়েস আই এম রাইট এন্ড শি ইজ রাইট, এন্ড আই হ্যাভ চেঞ্জড মাইসেলফ। যে ওইটা আমার হিডেন ছিল, ওই জোহারি উইন্ডো। সো জোহারি উইন্ডো ক্যান help us, help us a lot, and Zohari is a fantastic development tool. আরেকটা রিসেন্টলি এসেছে হার্ভার্ড বিজনেস রিভিউতে পাবলিশ হয়েছিল, ওটা আমি আমার ট্রেনিং ম্যাটেরিয়ালতে ইউজ করেছি এবং ফ্যান্টাস্টিক। ওটা জোহারি উইন্ডোর পরের ধাপ, সেটা হচ্ছে যে সেলফ অ্যাওয়ারনেস ইজ নট অ্যাবাউট অনলি ইন্টারনাল। আমি ইন্টারনাল মনে হচ্ছে আমি নিজে আমাকে কিভাবে দেখি, এটাতে তো আমরা উইক। এটা সক্রেটিস বলতে নো থাইসেলফ, ফাইন আমি করি জোহারি উইন্ডোতে। একটা হচ্ছে অন্যরা আমাকে কিভাবে, ওটা নিয়ে আমি ভাবি কি, ওটাকে আমরা বলছি এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস। এক্সটার্নাল, তো যখন ইন্টারনাল এক্সটার্নাল দুটাতে আমি ভালো, এটাকে বলছি অ্যাওয়্যার। আপনি খেয়াল করে দেখেন, আমাকে যদি একটা সময় দেওয়া হয় রবি ভাই, 2 মিনিট একটা জি অবশ্যই ভাইয়া। ইন্টারেস্টিং থিং সেটা বলা হচ্ছে যে বেশিরভাগ মানুষ দেখবেন সোসাইটিতে মানুষ 4 ধরনের। 1 নম্বর মানুষ হচ্ছে যারা হচ্ছে সিকার্স, সে নিজে জানে না সে কি করা উচিত, আর অন্যরা তাকে নিয়ে কি ভাবতে সেটাও জানে না, পাগলের মতো ঘুরে বেড়ায়। এবং আমাদের বাংলাদেশে এই লোকজন বেশি, আমার ধারণা 60% লোক এরকম হবে স্পিকার, ওদেরকে জেদ দিয়ে যে কোনো কিছু করা যায়। আর 2 নম্বর গ্রুপ হচ্ছে যারা নিজে কি জানে না কিন্তু অন্য আমাকে কিভাবে দেখবে ওইটা নিয়ে বেশি ইন্টারেস্টেড, অন্য লোকে আমার নিয়ে কি বলে। তার মানে আমরা তুষ্টকারী, এটাকে বলা হচ্ছে প্লিজার্স। আমরা সেই কাজটা করি যেটাতে অন্য খুশি হবে। এই ধরনের লোক মনে হয় বাংলাদেশে 30% হবে প্লিজার। আর থার্ড লেভেল যেটা, সেটা হচ্ছে আপনার ইন্ট্রোস্পেক্টর। আমি স্ট্রংলি জানি আমি কে, আমি কিসে ভালোবাসি, কি করতে চাই, ফ্যান্টাস্টিক, আমার ক্যারিয়ারও ফ্যান্টাস্টিক, রক সলিড, আই এম ভেরি সাকসেসফুল, মেবি আই এম লিজেন্ড, বাট আই রিয়েলি ডোন্ট কেয়ার হোয়াট আদার্স থিংকিং অ্যাবাউট মি। এটাকে আমরা বলছি ইন্ট্রোস্পেক্টর। এবং দেখবেন যে অনেক ফ্যামিলিতে প্রচুর সাকসেসফুল মানুষ আছে, তারা তাদেরকে নিয়ে, পৃথিবী তাদেরকে নিয়ে খুব খুশি, কিন্তু তার বই খুশি না, তার বাচ্চারাই খুশি। রিসেন্টলি বাংলাদেশের এরকম যে গ্রেট পার্সনের আমি আর্টিকেল পড়েছি, 75 বছর বয়স, ওনার প্রচন্ড সাকসেসফুল, আমি হিউজ ফ্যান অফ হিম, আমি নামটা বলবো না, কিন্তু উনি একটা কথা লিখেছে, আমার প্রচন্ড কষ্ট লেগেছে কথা। সে বলেছে যে ওখানে কোশ্চেনটা করেছে যে অ্যাজ এ ফাদার লাইক অ্যাসোসিয়েট আমি মনে হয় না ভালো বাবা হতে পেরেছি, এবং আমার এটা দুঃখ রয়ে গেল যে আমার 2টা বাচ্চাকে আমি সময় দিতে পারি। তো খেয়াল করে দেখেন, হোয়াট এ ট্র্যাজেডি, রাইট, হোয়াট এ ট্র্যাজেডি। এবং তার বাচ্চাদের কথা বুঝে, সো এটা একটা আমরা বলছি ইন্ট্রোস্পেক্টর। সবচেয়ে অ্যাওয়্যার হচ্ছে যে জানে আমি কি ভালোবাসি, প্লাস আমি আমার ক্লোজ সার্কেলেও চিন্তা করি যে হাউ দে আর টেকিং মি। আমি এমন অনেক ফেমাস লোককে জানি যারা রেগে গেলে প্রচন্ড বাজে ব্যবহার করে, তারা সেটা জানে না, তারা হচ্ছে ইন্ট্রোস্পেক্টর। তো অ্যাওয়্যার, আমি আমার নিজেকে কিভাবে দেখি এটার জন্য মেন্টরের সাথে কথা বলি, আর প্লাস সামটাইমস আই সিক ফর আদার্স অপিনিয়ন, ওরা আমাকে কিভাবে দেখে। যেমন আমি আমার 3 বাচ্চা, আমার 2 বাচ্চা, আমার বোন, ওদেরকে জিজ্ঞেস করি, চিন্তা করি যে আমার বিহেভিয়ারে, এবং আমার এই 3 জন আমার বিহেভিয়ার প্যাটার্নে অনেক চেঞ্জ এনেছে। এবং আমি আমার ওয়াইফের প্রতি কৃতজ্ঞ, বিকজ ও অনেক ট্র্যাডিশনাল ওয়াইফদের মতো না, যে ইমোশনাল আউটবার্স্ট না করে খুব পজিটিভ জায়গাতে একেবারে স্পেসিফিক্যালি আমাকে বলেছে যে এই জায়গাগুলো তোমার মনে ইমপ্রুভমেন্ট করলে ভালো। এন্ড আমি লাকি টু হ্যাভ হার, বিকজ সে আমাকে এই সাহসটা নিয়ে কাজটা করেছে। অনেক ওয়াইফ হয়তো ভয়তে বলে না, যে না জানি খেপে যাবে। এবং সে একটা পজিটিভ সাইডটা কি, সে আমাদের আর্লি লাইফে বলেছে, আমার ওই বিয়ের 11 মাসে। এই কারণে হয়তো বা আমার আলহামদুলিল্লাহ হ্যাপি লাইফের একটা বড় কারণ মেবি যে আর্লি বলেছে, অনেকে শেষ দিকে যায় বলে। বেলা শেষে মুভি আপনারা দেখেছেন না? করার থাকে না, জি হ্যাঁ বেলা শেষে আমরা, বেলা শেষে যেন না হয়, বেলা শেষে না, বেলার আগেই বলতে হবে। আমার এটার ক্ষেত্রে একটু একটা কোয়েশ্চেন অ্যাড হলো ভাইয়া, যদি আপনি আমাকে হেল্প করেন, যে আমরা যখনই এই যে সিচুয়েশন, যে সাকসেসফুল আমরা যেটাকে বলছি, সাকসেসফুল এবং একটা পর্যায়ে, আপনি যে এক্সাম্পলটা দিলেন, মনে করছেন যে হয়তো আমি সাকসেসফুল অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হয়তো বিজনেসম্যান বা ক্যারিয়ার যে কোনো জায়গায় সাকসেসফুল, বাট হয়তো বাবা হওয়ার ক্ষেত্রে আমি সাকসেসফুল হলাম না। এই জায়গাটায় কি আমাদের লাইফে ব্যালেন্স আনাটা খুব ইম্পর্টেন্ট, বা ফোকাস থাকার ক্ষেত্রে কি আমাদের লাইফে ব্যালেন্স এবং এক্সট্রিমলি ফোকাস, এই ব্যাপারটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব বা নিজের নিয়ন্ত্রণে আনতে পারি? এটা সুন্দর কোশ্চেন করছেন ফারাবি ভাই, এবং আমার মনে হয় এই কোশ্চেনটা কিয়ামতের আগের দিনও থাকবে, মানে এমন একটা সুন্দর কোশ্চেন করেছেন। এখানে অনেকে বলে ব্যালেন্সিং, বাট আমার মতে এটা ব্যালেন্সিং না, এটাকে আমি বলি অপটিমাইজিং বা প্রায়োরিটাইজিং। আমার প্রায়োরিটি সেট করতে হবে। ব্যালেন্সিং করতে হবে কি,
আমি দেখা গেছে ব্যালেন্সিং যদি করি তাহলে অফিসে আমি ভালো থাকছি, বউয়ের কাছেও ভালো থাকছি, বাট দেখা গেছে দুজনের কাছে আমি ভালো না। তো আমাকে প্রায়োরিটি আনতে হবে। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। যেমন আমি আমার লাইফে প্রথম প্রায়োরিটি করেছিলাম সবসময় ফ্যামিলি ফার্স্ট, এখনো তাই আছে। এবং আমি এটা আমার আমার ওকে, কর্মক্ষেত্র সবাই জানে যে আমার পরিবারের সাথে কোনো কিছু কম্পারেবল না, ওইটা আমার ফার্স্ট প্রায়োরিটি। যেমন এমন আছে যে আমার ওকে, একদিন ওয়াইফের বার্থডে, আমাকে অফিসে 8টার পরেও থাকতে বলা আছে, আমি বলছি নো, আমার তো আজকে আমার ওয়াইফের বার্থডে, আই মাস্ট গো, আই মাস্ট গো। এই যে মেসেজটা আমি দিয়ে দিলাম। আমরা কিন্তু অনেক সময় এই কাজটা করি না, যে আমি চিন্তা করি আমার অফিসে হয়তো প্রমোশন আটকে যেতে পারে, কিন্তু এই জন্য আমার পরিবারের সাথে আমরা অনেক সময় ডিসসার্ভিস দিই। এটা না করি, কারণ 1 নাম্বার পরিবার। আমার পরিবার যদি ভালো রাখতে পারি, তারা কিন্তু কর্মক্ষেত্রে হ্যাঁ হয়তো বা সে আরেকজনের থেকে 10% কম করেছে, বাট ওই রিগ্রেটের থেকে পরিবার হারানোর রিগ্রেটটা অনেক বড় কষ্ট। কারণ লাইফে এটাও ঠিক, হয়তো বা এমন আছে যে পরিবারকে সময় দিতে, যে আমি লাইফে হয়তো বা 20% কম অ্যাচিভ করলাম যা করার থেকে, তারপরেও ওটা না অ্যাকসেপ্টেবল রেঞ্জ হয়। বাট আমি আল্ট্রা সাকসেসফুল হয়েছি কিন্তু আমার পরিবারে আমি খারাপ, এটা কিন্তু আমার মনে হয় বেশি রিগ্রেট। তো আমার মনে হয় ইমোশনাল ইন্টেলিজেন্স মানে, আমি নতুন আজকে আপনাদের প্রোগ্রামে আসলে ডেফিনেশন চিন্তা করছিলাম। আমার মতে ইমোশনাল ইন্টেলিজেন্স একটা ডেফিনেশন হচ্ছে মিনিমাইজিং দ্য রিগ্রেট। যে কোনটাতে ওকে। আমি প্রায়োরিটি দেবো, প্রায়োরিটি বেশি দিলে ওই রিগ্রেট নিয়ে আমাকে। এবং আমি অভিজ্ঞতা একটা কথা খুব পছন্দ করি, যে অপূর্ণতাই জীবনের চরম সত্য। তো অপূর্ণ থাকবে, মানে লাইফে আমি সব জায়গায় 100%। সেই জন্য আমি আমার স্টুডেন্টকে বলছি, দেখো বাবা তুমি 4টা কোর্স But নিছো, we have to choose our. তুমি 4টাতে এ প্লাস চিন্তা করো, তুমি চিন্তা করো যে 4টাতে কোনোটাতে মানে কত নিচে না যাওয়া যাবে, ওর বেশি হলে খুশি হও। এটা আব্দুল্লাহ আবু সাইদ স্যারের কাছ থেকে আমি সংজ্ঞাটা নিয়েছি। উনি স্যার বলেছেন যে আমাদের লাইফে দেখেন খুশি হওয়ার কিন্তু প্যারামিটার আছে। যেমন আমি হয়তো বা বেতন পেতে চাই 1 লাখ থেকে 5 লাখ, 1 লাখের বেশি হলেই খুশি থাকি, ওই 5 লাখ ছুটে না যায়। 5 লাখ ছুটে যাওয়ার জন্য আমি আমার বাকি সব হারাই। তো প্রায়োরিটাইজিং এন্ড অপটিমাইজিং আমার কাছে মনে হয় ব্যালেন্সিং এর থেকে ভালো ওয়ার্ড আমি মনে করি, এটা আমার অপিনিয়ন। থ্যাংক ইউ সো মাচ। আমরা টপিকের খুব ভেতরে ঢুকে গেছি এবং আমি আসলে অনেক কোশ্চেন মাথায় আসছে, বাট সময় আমাদের খুব বেশি নেই। আমি একটু সোহানকেও একটু অ্যাড করব, যেহেতু আহ, তুমি বাংলাদেশে মোটামুটি প্রোডাক্টিভিটি মেটা লার্নিং স্কিল নিয়ে কাজ করছো, এবং যেটা অ্যাকচুয়ালি গতানুগতিক এই বয়সের আমাদের বয়সের ছেলেরা এই সেকশনটা নিয়ে ট্রেনিং দেওয়ানোর মতো এত সাহস কেউ করে না। সো হোয়াট মেক্স ইউ প্রায়োরিটাইজ দিস? এবং তুমি নিজের ইমোশনালটাকে চারপাশের অনেক ধরনের, যে বললাম যে অনেকে এটা করো এটা করো না, নিজের মতো করে অনেকে বলছে, হাউ ইউ অ্যাকচুয়ালি ডু কন্ট্রোল দিস থিংস, এবং তুমি তোমার নিজের স্বপ্নের জায়গায় কিভাবে তুমি পারলে বা পারছো, বা আর এই সাহসটা তোমার কিভাবে এসছে বলে তুমি মনে করো? থ্যাংক ইউ সো মাচ ফারাবি। সো প্রথমে আমি একটু বলে নিচ্ছি যে আমাদের শো এর সময়টা হয়তো একটু এক্সটেন্ড হচ্ছে। যদি আপনারা চান যে আমরা আরো কিছুক্ষণ কন্টিনিউ করি, আমাদেরকে একটু কমেন্ট দিয়ে জানান, নাহলে আমরা খুব বেশিক্ষণ আর দীর্ঘায়িত করবো না। বাট ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন অফকোর্স আমরা আরো কিছুক্ষণ বাড়িয়ে কথা বলতে পারি। আই থিঙ্ক দিস ইজ বিং আ ভেরি প্রোডাক্টিভ সেশন অ্যান্ড উই আর লার্নিং আ লট অফ থিংস, যেগুলো লাইফে হয়তো এই আজকের দিনটাকেই বেটার করতে আমাদেরকে হেল্প করবে, আগামী ঘন্টাটাই আমাদের বেটার যাবে। সো ইউ ক্যান আস্ক আস দিস কোয়েশ্চেন্স, এবং আমি উত্তরটা ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে মিলিয়েই দিব, যে কিভাবে এই কাজটা করার সাহস, এটাও একটা ইমোশনের আমার দরকার ছিল। এবং আরিফ ভাইয়ার মতো আমিও আসলে আলহামদুলিল্লাহ লাকি যে আমি একজন খুবই ভালো ওয়াইফ পেয়েছি, খুবই সাপোর্টিভ, খুবই আন্ডারস্ট্যান্ডিং। এবং আমি যেহেতু নিজেও এই ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারে পড়াশোনা করার পরে বিয়ে করেছি, তো আমি শুরু থেকে ওর থেকে ফিডব্যাক নিতাম, এবং প্রথম দিকে ও দিত না যে কেন কি চায়। পরে যখন ও দেখছে এটাতে আমার আগ্রহ, যে ফিডব্যাকটা নিয়ে আমি চেঞ্জ করতে চাচ্ছি, কিছু পারছি কিছু পারছি না, বাট ওভারঅল কম্পেয়ার টু আদার হাজবেন্ডস মেনি পিপল ইন বাংলাদেশে, আমি ছেলে মানুষ, আমি যা কম তাই, তুই আবার কি, তোর কাজ হলো ডাল ভাত রান্না করা। সো আলহামদুলিল্লাহ মাই ওয়াইফ ওয়ার্কস অলসো ভেরি সিরিয়াস অ্যাবাউট হার প্রফেশন। আবার বাসাতেও সে সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করে। সো খুবই কম্প্যাশনেট। সো আরিফ ভাইয়ের দিক থেকে আমারও খুব ভালো লাগছে যে এটা আমাদের একটা আলহামদুলিল্লাহ একটা ব্লেসিং। সো এটা একটা বড় সাপোর্ট আমার কোম্পানি, আমার ড্রিম সবকিছু তৈরি করার ক্ষেত্রে। এবং অবশ্যই আমার বাসা থেকেও, যেহেতু তখন আমি একটা ভালো চাকরি করছি, নিজে কেন এটা করব, এবং ট্রেনিং এ কতটুকু আসলে ইম্প্যাক্ট বা কতটুকু এখানে রেভিনিউ জেনারেশনের বিষয়। অফকোর্স একটা বিজনেস সাস্টেনেবল হতে গেলে ইট হ্যাজ টু আর্ন আ সাবস্ট্যান্সিয়াল অ্যামাউন্ট অফ মানি, আদারওয়াইজ ফ্যামিলি কিভাবে চলবে। সো এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সারের ক্ষেত্রে উই হ্যাভ টু টেক সাম কারেজিয়াস স্টেপস। অ্যান্ড আমাদের যে প্ল্যানিংটা ছিল, ওই প্ল্যানিং ওয়াইজ আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক যাচ্ছে। কারণ বাংলাদেশের যে ইউথ, একটা কোয়েশ্চেন এসেছে
যেটা আরিফ ভাইয়ের ছাত্র মারুফ হাসান করেছে কোয়েশ্চেনটা, যে তরুণরা পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে কেন দিতে পারছে না 100%, এবং আমরা কিন্তু দিতে পারতাম, আমরা ওই তরুণদের মধ্যে ছিলাম না। এবং এই প্রশ্নটাও ওই সক্রেটিসের আমল থেকেই কিন্তু আছে, যে কেন ধৈর্য কম। কারণ ইউথ মানে একটু টক বগে, গরম, রক্তটা গরম। জীবনের যে আমরা হয়তো 10টা জিনিস চিন্তা করি, যার বয়স 30 পেরিয়ে গেছে সে অনেক এক্সট্রা জিনিস চিন্তা করে, যার 40 পার হয়ে গেছে সে লাইফটাকে আরো অনেক কিছু দেখে বুঝতে পারে যে এটা প্রায়োরিটি আছে, ওটা প্রায়োরিটি নাই। বাট একটা 20 বছরের ছেলের কাছে লুকিং কুল অনেক ইম্পর্টেন্ট, তার সানগ্লাসটা কতটা সুন্দর, এটা ঋতিক রোশনের সানগ্লাসের সাথে মিললো নাকি মিললো না, এটা তার জন্য বিশাল বড় একটা ডিসিশন ফ্যাক্টর, এবং সে 1 ঘন্টা হয়তো সানগ্লাসের মডেল দেখে সময় কাটাচ্ছে। তো এই প্রশ্নটাও আমি এখানে একটু অ্যাড্রেস করবো, যে এই সমস্যাটা আমি বুঝতে পারছিলাম যে খুবই গম্ভীর, এবং এটার সলিউশন যদি না করি, আমরা বাংলাদেশকে নিয়ে যে মিডল ইনকাম নেশনের দিকে যাওয়ার কথা বলছি, আমরা যে অ্যাডভান্স নেশন হওয়ার কথা বলছি, এগুলি সম্ভাবনাই থেকে যাবে। কারণ এরকম অনেক দেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হওয়ার মতো একটা ক্যাপাসিটিতে যায়, কিন্তু পরে এই ডিভিডেন্ডটা তারা আর্ন করতে পারে না, বিকজ ইউ ক্যান অনলি আর্ন ডিভিডেন্ড ওয়েন ইউর কোম্পানি হ্যাজ মেড প্রফিট, আদারওয়াইজ কোনো ডিভিডেন্ড হবে না। আজকে যদি করোনা সিচুয়েশন থেকে আমরা বের হয়ে আসতে না পারি, ইকোনমিক ডিজাস্টারের কারণে হয়তো আবারও আমরা বেশ কিছুদিন এলডিসি তে আটকে যেতে পারি, আনলেস উই ফাইন্ড আ সলিউশন। তো আমি যখন শুরু করেছিলাম 2018-তে ফারাবি, তখন এই সিচুয়েশন ছিল না, করোনা ছিল না, বাট আমি এটুকু বুঝতে পারছিলাম যে তরুণদের কিছু জিনিস হয়তো বাসা থেকে কিংবা স্কুল কলেজের কারণে বা ওভারঅল যে সোসাইটিতে সে বড় হয়েছে তার আশেপাশে মানুষগুলো তাদেরকে ঠিকমতো গাইডেন্স দিতে পারেনি, এটা একটা কারণ। আমরা হয়তো ওই জায়গা থেকে স্পেশাল ছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমরা তিনজনই, আমরা কিন্তু ছোটবেলায় টেলিভিশন ছাড়া একটা সময়ও দেখেছি, শুধু রেডিও ছিল। টেলিভিশন কিছু মানুষের বাসায় ছিল, সাদা কালো টিভি, তারপরে কালারফুল টিভি, তারপর ডিশ চ্যানেল, তারপরে এসে কম্পিউটার, তারপর এসে মোবাইল, স্মার্টফোন, মোবাইল ফোন ছিল, তারপর স্মার্টফোন। তো আজকের যে ছেলেটা, যে বাচ্চাটা 5 বছর বয়স, সে একটা স্মার্টফোন, আচ্ছা এটা কি জিনিস, এইটার মধ্যে এত গ্রাফিক্স, এটার মধ্যে এত নোটিফিকেশন, এটার মধ্যে এত ইনস্ট্যান্ট ফিডব্যাক, যে সে যখন বড় হবে তার লাইফটাতে সবকিছু চালু চালু লাগবে, এখনই লাগবে, এখনই না হলে সে অধৈর্য হয়ে যাচ্ছে, বিকজ সে তো ফোনে সবকিছু সেকেন্ডের মধ্যে পাচ্ছে। সে একটা ট্যাপ করলে ফেসবুকে যায়, আরেকটা ট্যাপ করলে তার ছবি উঠে, আরেকটা দিলে ছবিটা আপলোড, 5 মিনিটের মধ্যে 100 লাইক। তো তাদের যেই পরিমাণ ফিডব্যাক পাওয়া হচ্ছে, তারা যে পরিমাণ মেসেজ দ্বারা দে আর বিং বম্বার্ডেড, তাদের উপরে আক্রমণ করা হচ্ছে, এবং তারা এটাতে ইউজ টু হয়ে যাচ্ছে। সো অফিস কিন্তু এত তাড়াতাড়ি ফিডব্যাক দেয় না। একটা মাল্টি ন্যাশনালে কেউ যদি জয়েন করে, গতকালকে আমাদের সেশনে যখন আয়মান সাদিক বা সামিদ রাজ্জাক এসেছিলেন, উই ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট, যে কর্পোরেটে কমপ্লায়েন্স ইস্যুস থাকে, কর্পোরেটে একটা সিদ্ধান্ত 5টা ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল দিলে তারপরে ইউ ক্যান গো অ্যান্ড ডু দ্য কমিউনিকেশন উইথ দ্য এক্সটার্নাল মার্কেট, উইথ দ্য এক্সটার্নাল অডিয়েন্স। তো স্টেক হোল্ডারদের ব্যাপারে সবকিছু চিন্তা, এই যে ধৈর্যের জায়গায়, এখানে তখন আমরা হারিয়ে যাচ্ছি, বিকজ আমরা ইউজ টু হয়ে যাচ্ছি এই গেম খেলতে খেলতে, এই অ্যাপগুলো ইউজ করতে করতে, সফটওয়্যার সার্ভিসেস ইউজ করতে করতে, মুভিগুলো দেখতে দেখতে। এখন নেটফ্লিক্স চলে আসছে, আমাদের সময় একটা সিনেমা ভিসিডিতে বা ভিসিআর ভাড়া করে আনা হবে, কোনটা আনবো এখানে একটা ডিসিশন নিয়ে একটা নিতে হবে, সেটাকে নিয়ে এসে তারপরে প্লে করে, আবার কারেন্ট গেলে তো অপশন নাই, ফিতা আটকে গেলে অপশন নেই। এখন স্ট্রিমিং এর পর স্ট্রিমিং, স্ট্রিমিং এর পর স্ট্রিমিং। সো এখান থেকে নিডটা অনেক স্ট্রং ছিল। আমি যেটা বুঝতে পারছিলাম যে আমার ব্যবসাটা যদি আমি ঠিকভাবে একটা কোয়ালিটি ট্রেনিং করতে পারি, আমি যদি কোয়ালিটি ট্রেনারদেরকে আমার প্ল্যাটফর্মে কানেক্ট করতে পারি এবং ইউথদের প্রবলেমগুলো সলভ করতে পারি, ডেফিনেটলি এখানে একটা বিজনেস ভ্যালু আছে। হয়তো এই বিজনেস ভ্যালুটা 2019, 2020, 2021-এ একেবারে মানে কোটি কোটি টাকা আর্ন করার মতো বিজনেস হবে না, বাট এটা একটা সেলফ সাস্টেইনিং বিজনেস হতে পারবে। এবং 22, 23, 24-এ গিয়ে যখন আমাদের ব্র্যান্ড ভ্যালু এস্টাবলিশড হয়ে গেছে, যখন মানুষও বিশ্বাস করা শুরু করছে যে না, দিস ইজ দ্য ওয়ে, বিকজ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, সেলফ হেল্প ইন্ডাস্ট্রি বা ট্রেনিং ইন্ডাস্ট্রি, কর্পোরেট ট্রেনিং এর অনেক অনেক ইয়ে হয়। আমি হয়তো নাম্বারটা একটু জেনারিক ভাবে বললাম, এটা স্পেসিফিক একটা নাম্বার আমি বলবো। $10 বিলিয়ন সোহান কমই বলেছেন, পার ইয়ার $10 বিলিয়ন খরচ করে, $10 বিলিয়ন। সো আমাদের দেশে এটা হবে, আমাদের দেশে এটা হচ্ছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এখনই অনেকে যে ট্রেনিং গুলো যারা দিচ্ছেন অনলাইনে, লটস অফ প্রোডাক্টস আর বিং সোল্ড। সো ওই সাহসটা আর কি আসছে ওই মার্কেট স্টাডি করা থেকে, এবং বাসাতে আমার সাপোর্টটা আছে কিনা, আমার ফ্রেন্ডরা বা যারা মেন্টর আছেন তারা সাপোর্ট করছেন কিনা, তারাও যখন বললেন যে না ঠিক আছে। আমার একটা জিনিস মনে হচ্ছে যে তাজদিন ভাইয়ার রুমে আমি গিয়েছিলাম, যে ভাইয়া আমি এটা করতে চাচ্ছি, ডু ইউ থিংক ইটস আ গুড আইডিয়া? তো ভাইয়া সবকিছু শুনে বললেন, দেখো সোহান, ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা ভালো কাজ করতে চাচ্ছ, সো ইউ হ্যাভ মাই সাপোর্ট দেয়ার, এটা এটা মানুষের জন্য ভালো হবে, সো এই কারণে আমি সাপোর্ট দিচ্ছি। আর বিজনেসের বিষয়টা তুমি কোয়ালিটি ঠিক রাখো, তোমার পরবর্তীতে এই প্রফিটের বিষয়টাও এটা সর্ট আউট হয়ে যাবে, বাট যেহেতু মানুষের ভালো হচ্ছে, তুমি আমি সাপোর্ট দিচ্ছি।
সো দ্যাটস দ্য স্টোরি বিহাইন্ড ইট স্টার্টিং। এবং আজকে করোনার সিচুয়েশনের আগে আমাদের ক্লায়েন্ট ছিল, আমরা বেশ স্বপ্ন দেখছিলাম 2020-এর মাঝখানে কোয়ার্টার, শেষের কোয়ার্টারগুলোতে আমরা ভালো করব, বাট আমরা এখন ওখান থেকে পিভট করে এসে আমরা অনলাইনে ফ্রি ট্রেনিং করাচ্ছি। যারা স্মার্টিফায়ার একাডেমি থেকে জয়েন করেছি বা যারা স্পাইক স্টোরি থেকে, তাদেরকেও বলছি হয়তো তারা অলরেডি জয়েন করেছি, না করলে আমাদের যে একটা গ্রুপ আছে স্মার্টিফায়ার একাডেমি ফাইট ক্লাব, ওখানে আমরা ওয়াইপিএস নামে একটা ফ্রি ট্রেনিং করাচ্ছি। আরিফ ভাইয়া ওখানে ট্রেনার হিসেবে আসবেন ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে, উনি একদম স্লাইড শো সহ ওনার যে ফর্মাল ট্রেনিং আমাদেরকে শিখাবেন, এবং আরো টপ ট্রেনাররা ওখানে আসছেন। সো ইফ ইউ জয়েন দেয়ার ইউ ক্যান ডু দিস ট্রেনিং ফর ফ্রি, 27টা টপিকের উপরে ফ্রি, এবং 4টা লেভেলে হচ্ছে 4টা আলাদা সার্টিফিকেট দেওয়া হবে, এবং সার্টিফিকেট গুলো পরীক্ষায় পাশ করে পেতে হয়। তো তার মানে এই না যে যে কেউ ভিডিও দেখি সার্টিফিকেট পাবে, এমন কিছু না। উই আর টেস্টিং and we will also provide opportunities for the best performers. আমরা তাদেরকে প্লেস করার জন্য অ্যাক্টিভলি কাজ করব বিভিন্ন ভালো কোম্পানিতে তাদেরকে দেওয়ার জন্য। এবং এই সার্টিফিকেটে আমাদের সাথে এখন পার্টনার হিসেবে আছেন জেনগেজ বিডি। সো সেই কারণে এখানে সোনিয়া বশির কবির, যিনি মাইক্রোসফটের এক্স এমডি এবং উনি এসবিকে টেক ভেঞ্চার্স এর ফাউন্ডার প্রেসিডেন্ট, এবং উনি ওনার সিগনেচার দিচ্ছেন, তাজদিন হাসান তার সিগনেচার দিচ্ছেন। সো সার্টিফিকেটটারও ক্রেডিবিলিটি আছে যথেষ্ট। সো আই উড ইনভাইট এভরিওয়ান টু জয়েন আওয়ার গ্রুপ and I will end my speech here. Thank you. সুপার, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সোহানের সাথে একটু অ্যাড করতে একটা মিনিট একটু অ্যাড করতে চাই, যে লাইক অ্যাবাউট হিজ স্টোরি। এবং আমি আপনাদের শোয়ে আসার আগেই আরেকটা স্টোরি নিয়ে চিন্তা করছিলাম, কারণ আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আপনার ওই বলা হয় যে অরিজিনালস বইতে লেখা আছে, অ্যাডাম গ্র্যান্ট বলেছে যে অরিজিনালস যারা, তাদের মধ্যে একটা স্বভাব আছে, সেটা হচ্ছে তারা প্রোক্রাস্টিনেট করে। মানে আপনি দুই ধরনের মানুষ দেখবেন, যে কাউকে আপনি এখন কাজ দিবেন, দেখা যায় 3 দিন আগে সে ডেডলাইন শেষ করে বসে আছে, বা বলা হচ্ছে তারা অরিজিনালস না, মানে অন্যরা যেন মন খারাপ না করে, তারা হচ্ছে যে মিডিওকার পারফর্ম, ফাইন, তাদেরও দরকার আছে সোসাইটিতে। বাট যেমন আপনার বঙ্গবন্ধু বা ওই যে মার্টিন লুথার কিং, বলা হয় এরা লাস্ট মুহূর্তে যে তাদের ভাষণে চেঞ্জ করেছিল, এবং বলা হয় যে অরিজিনালসদের এটা একটা বড় স্বভাব। তো আমি অরিজিনালস কিনা বলতে পারবো না, বাট আমি সবসময় যে কোনো প্রোগ্রামে আসার আগে নতুন কিছু চিন্তা করে আসি সবসময়। আই অলওয়েজ টেক প্রিপারেশন লাইক অ্যাট লিস্ট 5 minutes 10 minutes। সো আপনাদের এখানে আসার আগে আমি একটা চিন্তা করছিলাম, বিল গেটস এর লাইফ নিয়ে চিন্তা করছিলাম। বিল গেটস এরকম ধনাঢ্য ব্যক্তিরা আছে, খেয়াল করে দেখবেন আপনি যদি ওদেরকে ওয়াচ করেন ভালো করে, এই বিল গেটসকেই আমি গ্রেট ফলোয়ার, বাট in real life when he was in real action he was a don, সব ছোট ছোট কোম্পানিকে শেষ করে দিয়েছে, এবং তখন he was ruthless। এবং আজকে এত বিলিয়ন ডলার করার পরে শেষ বয়সে এসে উনি এখন খরচ করছেন ডিস্ট্রিবিউট। এবং আমার কেন যদি মনে হয় যে দিস গাই উইল হ্যাজ এ লট অফ রিগ্রেটস ইন হিজ লাইফ, এটাকে ইনি জাস্ট একটু পোষানোর চেষ্টা করছেন, ফাইন, ইটস স্টিল গুড। বাট আমার কাছে মনে হচ্ছে ওনার লাইফটা থেকে দেখে মনে হচ্ছে যে লাইফ শুড বি নট লাইক দ্যাট, যে ওয়ান টাইম আমি ডোনেট করে হেল্প হবো না, খুশি হবো। আমি মনে করি লাইফটা হবে চলমান, মানে আপনি যখন বড় হচ্ছেন তখনই আপনি মনে করেন আজকে 1 কোটি টাকা ইনকাম করেন, এটা এখনই 20 লাখ খরচ করেন না, ওই জমায় জমায় লাস্টে যা খরচ করার থেকে জার্নি ওয়াইজ খরচ করলে মনে হয় আপনার জীবনের সুখটা বেশি হবে। সো সোহানকে আমি একটু খুশি করে দিই যে সোহানের যে জার্নিটা নিছে, হয়তোবা সোহান তার ফ্রেন্ডদের তুলনায় এখন হয়তোবা মেবি 1 লাখ টাকা কম ইনকাম করছে, কিন্তু বাকিরা বুড়ো বয়সে যে কোটি কোটি টাকা খরচ করে সুখ কেনার থেকে সোহান এখনই সুখ কিনতে যাচ্ছে। সো ইটস গুড, হি ইজ ইন দ্য রাইট ট্র্যাক। Thank you so much, Arif. Absolutely true. দ্যাটস দ্য থিং, এটার কারণে। এবং একটা জিনিস যে ক্ষেত্রে আমরা সোহানের কথা থেকে, স্টোরি থেকে একটা আনলাম, যে সে আসলে থেমে থাকেনি। ইনোভেশন একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, যেটা হচ্ছে, এবং অ্যাডাপ্টেশন, যে আমরা এখন অফলাইনে ট্রেনিং দেওয়ার কথা চিন্তা করছিলাম, অফলাইনে হয়তো আমরা ক্লায়েন্টদের খুঁজছিলাম, অফলাইনে কিভাবে ট্রেনিং করানো যায় সেটা নিয়ে চিন্তা করছিলাম, কিন্তু হঠাৎ একটা সিচুয়েশনে এসে আমরা হয়তো এই স্পাইক স্টোরি শোটাও আমরা হয়তো সামনাসামনি বসে করা শুরু করেছিলাম, কিন্তু আমরা এখন অনলাইনে চলে এসেছি, এবং অপরচুনিটি যারা দিচ্ছে অনলাইনে কিভাবে একসাথে এসে স্ট্রিম করা যায়, এই অপরচুনিটিটা আমরা নিচ্ছি। সো অ্যাডাপ্টেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট সামনে এগিয়ে যাওয়ার জন্য, which will help। আমরা অনুষ্ঠানে আমার আজকের পর্বের একদম শেষের দিকে চলে এসেছি, তবে আমার একটা কোয়েশ্চেন না করলে আমি একদম খুবই মনে কষ্ট থাকবে, খুঁতখুঁতে থাকবে। আরিফ ভাইয়ের কাছে আমি কোয়েশ্চেনটা করে রেখেছিলাম, যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করি এবং অনলাইনে পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, এবং অনলাইনে কমিউনিকেশনটা এখন অনেক বেড়ে গিয়েছে। একটা জিনিস যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে ক্রিটিসিজম,
ক্রিটিসিজম ব্যাপারটাকে আমি একটু ভাঙতে চাচ্ছিলাম, যে অনলাইনে এখন অ্যাক্টিভ থেকে আমরা যে সামনাসামনি যে ক্রিটিসিজমের ফেস ভিউটা, যে আমরা একজনের চেহারা দেখে কেউ আমাকে ক্রিটিসাইজ করলে আমরা বুঝতে পারি সে কতটুকু সিরিয়াস বা সে আমাকে কি বোঝাতে চাচ্ছে। অনলাইনে কমিউনিকেট করতে গিয়ে অনলাইনে যে ক্রিটিসিজমটা আমরা পাই বা যেই ধরনের কমেন্টস পাই, যে মেসেজগুলো আমরা পাই, সেগুলো আমরা কিন্তু হয়তো কমেন্টের মাধ্যমে পাচ্ছি, বা হয়তো আমরা কিছু ইমোশনাল স্মাইলি সাইনের মাধ্যমে আমরা সেগুলো পাচ্ছি, এবং সেগুলোতেই আমরা কিন্তু অনেক সিরিয়াস হয়ে যাচ্ছি। এবং অনেক আমি দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে অনেক রিয়েক্টিভ বিহেভিয়ার তৈরি হচ্ছে। হয়তো আমি একটা ভিডিও দেখে একটা কমেন্ট করলাম, সেটাতে হয়তো ভিডিও যে দেখছে সে খুব রিয়েক্ট করে বসে সে এমন একটা কাজ করে ফেললো, সে তার হয়তো তৈরি করা কষ্ট করা গড়া একটা ক্যারিয়ারকে ধ্বংসের ঠিক অপোজিট রূপ সে দেখতে পাচ্ছে। সো তার কিন্তু এতদিনের শ্রম দেওয়া, এতদিনের কষ্ট সে রিয়েক্টিভ একটা মেন্টালিটির কারণে সে হারাচ্ছে। আমরা আমাদের ক্রিটিসিজমকে আমি একটু স্পেসিফিক করব, অনলাইনে যে ক্রিটিসিজম, অনলাইন কমিউনিকেশনে ক্রিটিসিজমের যে রিয়েক্টিভ মেন্টালিটি, এটাকে আমরা কিভাবে ডিল করতে পারি ভাইয়া? ধন্যবাদ। মানে এটাও মানে খুবই ফ্যান্টাস্টিক কোশ্চেন করেছেন, এবং গতকালকে একটা ঘটনা আমার সাথে ঘটেছে, সো কোয়াইট ইন্টারেস্টিং। সো এটার অ্যান্সার দেওয়ার আগে আমি একটু ধন্যবাদ জানাচ্ছি আমার ক্যানাডিয়ান ইউনিভার্সিটি দুজন ডিরেক্ট স্টুডেন্ট প্রোগ্রামটা দেখছে, নুসরাত রাদিয়া এবং সাবরিনা মোহনা, ওদেরকে একটু ধন্যবাদ জানাচ্ছি যে তারা কষ্ট করে অনুষ্ঠানটা দেখছে। তাদের এমনিতেই অ্যাসেসমেন্টের চাপ আছে, সামনে পরীক্ষা, আমরা যেহেতু অ্যাসেসমেন্ট আছে। আর মার্কস বাড়ায় দিয়ে এই আশায় ওইটা আমি রেখে ওদের মার্কস বাড়াই দিব ইনশাআল্লাহ। আশা করি অন্য কেউ এটা আবার জানাবে না যে সাপোর্টটা। যাই হোক, ফারাবি আপনি খুব চমৎকার একটা কোশ্চেন করছেন। দেখেন, আমার গতকালকে, এতদিন পর্যন্ত আমি তেমন কোনো নেগেটিভ কমেন্ট পেতাম না, কিন্তু গতকালকে আমার একটা জায়গায় এমন সিরিয়াস একটা নেগেটিভ কমেন্ট এসেছে, এবং ব্যক্তিটা 5টা লাইন লিখেছে। সো আমার যারা পছন্দ করে, ভালোবাসে, তারা আমাকে বলেছে আরিফ ভাই এটা নিয়ে কিছু একটা করতে হবে। আমি তখন, এটা গতকাল রাত 1টার কথা আর কি, তো আমি বললাম যে লোক, এই মানুষটা অনেক সময় নিয়ে লিখছে, তার মানে বোঝা যাচ্ছে যে হি ইজ এ স্ট্রং হেটার অফ মাইসেলফ, এন্ড তার সাথে পার্সোনাল কিছু ঘটেনি, তার মানে আমার কোনো কর্মকাণ্ডে সে আমাকে হেট করছে। তার মানে যেহেতু আমি খারাপ কোনো কাজ করছি না, তার মানে আমি আসলে সাকসেসের যে জায়গাটা এতদিন খুঁজছিলাম, ওই জায়গাটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। মানে আমি রাইট করেছি, এতদিন আমি যে কাজটা করেছি এটার ইম্প্যাক্ট অতটা ছিল না। আই রিয়েলি বিশ্বাস করেন, আই রিয়েলি লাইক ইট ভেরি মাচ, বিকজ যদিও পোস্টটা ডিলিট, ওই কমেন্টটা ডিলিট করেছি, কারণ ওই ডিলিটটা আরেকজন দেখলে এটাকে নেগেটিভ হতে পারে, যে ডিলিট করে দিছি, বাট আমার কাছে এত ভালো লাগছে জিনিসটা। এবং আমি আল্লাহ দিলে হয়তো বা 4-5 বছর বা 10 বছর পরে যদি খুব বেশি ভালো কিছু করি, ওই লোকটার ওই পোস্টটা আমি রেখে দিব এবং তাকে আমি দাওয়াত করে খাওয়াবো, কারণ হি হ্যাজ ইন্সপায়ার্ড মি, বিকজ আমার জন্য 5টা লাইন কষ্ট করে লিখেছি। সি দ্যাট। তো আমি বলবো ফারাবি ভাই, এই অনলাইনে যখন কমেন্ট গুলো আছে, আমি মনে করি কমেন্ট গুলো নিয়ে একটু সময় দেওয়া উচিত। কেউ যখন শর্ট করে লিখছে, আমার মনে হবে যে এটা ওই যে আমি যেটা বললাম, ফ্লাশ করে দেন, কারণ সে জাস্ট ওই বাংলাদেশের নেতিবাচক যে একটা মেন্টালিটি আছে ওটা থেকে করেছে, এটা জাস্ট ওই যে গা জ্বালা করে। যেমন দেখেন ইউটিউবে আমি ফাইনেস্ট সং, মানে আমি এই থিওরিটা দিয়েছি, কিশোর কুমারের কিছু গান আছে, এই গান অপছন্দ করার কোনো কারণই নেই, তারপরে আমি দেখেছি, আমি হিসেব করে দেখেছি, প্রায় 5 to 10% ডিসলাইক থাকে। মানে এত এত সুন্দর গান, এই গানকে কে অপছন্দ করবে? হ্যাঁ, এই গানটা হয়তো বা লাইক দিলাম না, কিন্তু অপছন্দ করার কিছু না, তার মানে ডিসলাইক বাটন দিয়ে যাচ্ছে, তার মানে কিছু সিক মানুষ থাকে সোসাইটিতে, এবং এদের সংখ্যা 5 থেকে 10%, দে আর সিক। এই সিক মেন্টালিটির লোক আপনাকে, তো আপনার ওই যারা সিক, তারা ছোটখাটো কিছু দিয়ে বেরোয় চলে যাচ্ছে, ওদেরকে আপনি ইগনোর করেন। আর যে একটা লাইন সেন্টেন্স পুরো কারেক্ট করে লিখেছে, তার ব্যাপারে একটু খোঁজ নেন যে আসলে মানে কেন লিখেছে, আমার প্রোগ্রাম, আমার কি কোনো সমস্যা আছে? আর যে একটু বেশি ক্রিটিসাইজ করছে, এটাকে আরো বেশি সিরিয়াসলি নিয়ে ওইভাবে রেসপন্ড করা উচিত। তো ওই যে কমেন্টটা দিয়েছে, ওই কমেন্টটা নিয়ে প্রসেস করা উচিত। আমি মনে করি যে সে কি এটাতে বেশি সময় দিচ্ছে কিনা, বা সুইপিং কমেন্ট কিনা। সুইপিং কমেন্ট হলে আমার মনে হয় যে এদেরকে আমি বলছি ডগস, যেটা ওই যে একজন বলেছে, আব্রাহাম লিঙ্কন মনে হয়, যে if you throw a stone at every dog that barks, then you cannot reach to your destination. So এই কুকুর থাকবে, এই কুকুরদেরকে উচিত হচ্ছে আপনার ডিলিট করে দেওয়া এবং ব্লক করে দেওয়া যায়, ইয়ে করা যায়, কারণ কুকুররা কিন্তু এরা আপনার জন্য ক্ষতি করে, এদের সাথে গ্যাঞ্জামে না যাওয়াই ভালো। আর যে একটু বেশি সময় নিয়ে লিখছে, বলতে হবে সে আমার কম্পিউটার থেকে আসছে, ওদেরকে ব্যাপারে আমি সতর্ক হওয়া, যে ও যে মেসেজ, আমি এটাকে নাম দিয়েছি ক্যারাম বোর্ড খেলার মতো। আমরা যখন ক্যারাম বোর্ড খেলি, দ্য বেস্ট ক্যারাম বোর্ড প্লেয়ার অলসো সামটাইম ক্যান নট সি, উপর থেকে যে দেখতে সে নাইফ, সেও দেখে ফেলতে পারে। সো ওদেরকে আমি আমার কনসিডারেশন আনা উচিত এবং ওইভাবে রেসপন্ড করা উচিত, বাট ওদের নামে, ওদের সাথে কোনো ফাইটে যাওয়া উচিত।
কনফ্লিক্টে যাওয়া। এক্স্যাক্টলি, এখানে একটা কথা অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। জি, অ্যাড করতে চাই যে একটা কোট আছে যে ডোন্ট আর্গিউ উইথ স্টুপিড পিপল, দে উইল ড্র্যাগ ইউ ডাউন টু দেয়ার লেভেল এন্ড বিট ইউ উইথ এক্সপিরিয়েন্স। কারণ তার ওখানে অনেক অভিজ্ঞতা এবং তার সাথে লজিকে আমরা পারবো না, কারণ সে আসলে ওই মানুষটারই ইমোশনাল ইন্টেলিজেন্সটা বাড়ানো দরকার, যে কারণে উনি ইমোশনের কারণে লজিক দিয়ে ভাবতে পারছেন না। তো এটাই হচ্ছে টেক অ্যাওয়ে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। আমার যদিও কথা বলতে থাকলে হয়তো অনেক সময় চলে যাবে, বিকজ এই টপিকটা এত ইম্পর্টেন্ট একটা টপিক এবং আমরা এত কিছুর সাথে জড়িত আছি যেটা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে আসলে আমাদেরকে কানেক্ট করে। এবং আজকের টপিক থেকে বেশ কিছু জিনিস উঠে এসেছে যেটা আই গেস যারা আজকে অডিয়েন্স ছিলেন, ইনফ্যাক্ট আমি নিজেও আজকে অনেকগুলো বিষয়ে আমাকে নিজেকে ট্রিগার করেছে। যেমন প্রথম থেকে ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের নিজেদেরকে কিভাবে কন্ট্রোল করা উচিত, আমাদের ক্রিটিসিজম কিভাবে কন্ট্রোল করা উচিত, আমাদের মেন্টর কিভাবে চুজ করা উচিত প্রপারলি, সে বিষয়গুলো। এবং ডেফিনেটলি আরেকজন যখন আবারও বলছি, ভাইয়া যেটা বলছিলেন এবং সোহান যেটা মেনশন করেছেন, অ্যাবসলিউটলি রাইট। কেউ নিজেকেই অ্যাকচুয়ালি নির্ধারণ করতে হবে কাকে আমি অ্যালাউ করব নিজের সম্পর্কে কতটুকু লেভেলে বলার জন্য, এবং সেটাই আমাকে আসলে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। সো খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বললো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, আপনি জয়েন করেছেন আজকে। সোহান, তোমাকে অনেক থ্যাঙ্কস আজকে জয়েন করার জন্য। এবং ডেফিনেটলি আমাদের ওয়াইপিএস সেকশনে ডেফিনেটলি ভাইয়া আসছেন, আমরা ওয়েট করছি ভাইয়ার সেশনের জন্য। ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে হয়তো ভাইয়া নিজস্ব থট এবং আরো ব্রিফলি আমরা জানতে পারবো। সো যারা আমাদের আজকের সেশন দেখছেন তারা সবাই, যারা এখনো পর্যন্ত ওয়াইপিএস এ জয়েন করেননি, এই আমাদের আজকের এখানে আমরা গ্রুপটা অলরেডি শেয়ার করে দেওয়া হয়েছে। সো গ্রুপে কাইন্ডলি আপনারা জয়েন করে নেবেন এবং ঈদের পরবর্তীতে সময়ও আমরা হয়তো আরো ডিপলি লেভেল 2 সেকশনটা স্টার্ট করব। রাইট সোহান? ইয়েস, আমরা ঈদের পরে লেভেল 2 অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। লেভেল 2 স্টার্ট হয়ে গেছে, এখন ঈদের কারণে আমরা একটু বন্ধ আছি। আমরা 30 তারিখ থেকে আবার ট্রেনিংটা শুরু করব। এমনিতে গ্রুপে অলরেডি অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা চ্যালেঞ্জ দিব, আমরা ছোট ছোট কিছু ভিডিও দিব যাতে করে এনগেজমেন্টটা থাকে। কারণ আসলে এই করোনার সময় আমাদের সবার উচিত যত বেশি পারা যায় পজিটিভিটি ছড়ানো এবং অন্যদেরকে সাহায্য করা। উই আর অল ইন দিস টুগেদার। এটা একটা যুদ্ধ এবং এই যুদ্ধে আমাদের জিততে হবে। এবং আজকের সেশনটা থেকে আমি বলবো বেস্ট টেকওয়ের মধ্যে একটা, যারা স্টুডেন্ট আছি তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আরিফ ভাইয়ার কথা থেকে আমরা নিব, যে সেলফ অ্যাসেসমেন্টটা ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটা জায়গা থেকে নিয়ে বের করে তার পরবর্তীতে আমরা কন্ট্রোল করব, তার পরবর্তীতে আমাদের মোটিভেশন ধরে রাখবো, সোশ্যাল স্কিল রাখবো, এমপ্যাথি রাখবো। এবং আমরা পরবর্তীতে কিছু অ্যাক্টিভিটিও আরো দেখাবো, আমাদের ট্রেনিং এ থাকবে। এবং পরবর্তীতে যদি আরিফ ভাইয়ার সাথে আমরা কোনো ট্রেনিং লঞ্চও করতে পারি সে বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি স্পাইক স্টোরি থেকে। সো ইউ ক্যান লেট আস নো ইফ ইউ ওয়ান্ট full-fledged training from SM Arifuzzaman on this topic. আমরা দেখলাম ভাইয়া কত ডিটেইলে জানেন বিষয়টা সম্পর্কে। সো ডেফিনেটলি আজকের আলোচনা থেকে আমরা আমি নিজে এনার্জাইজড ফিল করছি। মানুষ সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছে। আমি যখন জিজ্ঞাসা করলাম এক্সটেন্ড করব কিনা, প্রায় 20-25টা কমেন্ট চলে আসছে। জি, সো কারণ এটা আসলে এখনকার সময় নিড, এবং রেজিলিয়েন্স ইজ দ্য ওয়ার্ড, যেটা আমাদের দরকার হবে আগামী 1 বছরে। জব সেক্টরে সমস্যা হবে, অর্থনীতিতে সমস্যা হবে, আমরা পিৎজা বার্গার অনেক কিছু খেতাম, অনেক মজা করতাম, হয়তো ওই জায়গাগুলিতে আমাদের ভোগবিলাসটাও কমিয়ে আনতে হবে। সো ইমোশনালি যদি আমরা স্ট্রং না থাকি এই যুদ্ধে আমাদের অনেক কষ্ট হবে। সো এই বিষয়েও আমরা দেখি কোনো সলিউশন আমাদের থেকে স্ট্রংলি আমরা প্রোভাইড করতে পারি কিনা, এবং এই সলিউশন একবার হয়ে গেলে আমরা সেটা প্রেজেন্ট করবো সবাইকে। সো এটা আমি লাস্টে বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি যদি লাস্টে কিছু বলতে চান তাহলে আমি লাস্টে যদি ফিনিশ করতে চান। না, থ্যাঙ্কস এ লট। এবং ইট ওয়াজ এ ভেরি মাচ লার্নিং সেশন, এবং আমি নিজেও কিন্তু শিখি প্রত্যেকটা সিচুয়েশন থেকে, এবং লাইফে অনেক কিছু শিখছি। যেমন অলরেডি একটা নেতিবাচক কমেন্টও চলে এসেছে, আমাকে বিনয় হতে বলেছে। সো ফাইন, আই লাইক ইট, বিকজ আমি কিন্তু বলেছি যে হোয়াট আর দ্য ক্রিটিসিজম পজিটিভ। সো ওই যে দেখেন, যে নিজের কাছে নিয়ে যাওয়া, মানে দেখেন আমরা যখন একটা কমেন্ট করি ওই যে নিজের কাছে নিয়ে যাওয়া, হয়তো আমার কোনো কমেন্টে তার খারাপ লেগেছে, সে তাকে বলছে, এবং ওইটাও চিন্তা করা যাবে না যে আমরা কিন্তু ভিকটিম মনে করি, ভিকটিম মনে করা যাবে না। এবং বাট লাইফ ইজ লাইক দ্যাট। এবং আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে লাইফে 5 to 7 or 8% পিপল থাকবে যারা শুধু শুধু ক্রিটিসিজম করবে। সো এইটাকে ইগনোর করে এগিয়ে যেতে হবে, এবং যেতে পারলে উই ক্যান ডিজাইন আওয়ার ওন লাইফ।
and thanks a lot অবশ্যই, for inviting me, and it মোস্ট was a ওয়েলকাম ভাইয়া। fantastic learning for me as well. থ্যাংক ইউ Thank সো you, মাচ। ভাইয়া। জি ভাইয়া, শেষে যেটা বললেন যে এগিয়ে যেতে হবে এবং এগিয়ে যাওয়ার সময় এখনই, এটা নিয়ে স্পাইক স্টোরি কাজ করে এবং স্পাইক স্টোরি সব পরবর্তী সেশনগুলোতেও এবং পরবর্তী শোতেও আরো ইম্পর্টেন্ট বিভিন্ন টপিক নিয়ে কথা বলবে এবং এক্সপার্টদের অবশ্যই আনবে, যেন আমরা লার্নিংটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় এবং এখান থেকে পার্টিকুলার যদি আমরা একটা বিষয় নিজেদের লাইফে ইমপ্রুভমেন্টের জন্য নিতে পারি, সেটা স্পাইক স্টোরি এবং আমাদের সবার জন্য খুবই অ্যাপ্রিসিয়েটেবল হবে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। নেক্সট শো এর জন্য অপেক্ষা করবেন আশা করি, এবং আমাদেরকে জানাবেন আপনারা কোন টপিকের উপর কথা বলতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।